তো আগের ক্লাসে যেটা যতটা ডিসকাস হয়েছে ততটা আমি রিভাইজ করে দিচ্ছি। দেখো, প্রথম সেকশন ছিল আমাদের কি, মেনটেনেন্স অফ বুকস অফ অ্যাকাউন্টস। বুকস অফ অ্যাকাউন্টস কখন মেনটেন করতে হবে, সেক্ষেত্রে আমরা দেখলাম যে কিছু স্পেসিফাইড প্রফেশন রয়েছে, যেমন লিগ্যাল, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং। এসব স্পেসিফাইড প্রফেশনের ক্ষেত্রে দেখতে হবে লাস্টের 3 বছরের প্রত্যেকটা বছরে 1.5 লাখ করে পেরোচ্ছে কিনা রিসিপ্ট, কাস্টমারের কাছ থেকে যেটা রিসিপ্ট করেছে। কাস্টমার বলতে ক্লায়েন্টের কথা আমি বলবো, লিগেল প্রফেশনে ক্লায়েন্ট, মেডিকেল প্রফেশনে ক্লায়েন্ট, ডাক্তারের যে রিসিপ্ট লাস্ট 3 বছরের পেশেন্টের কাছ থেকে, সেটা কি প্রত্যেক বছরে 1.5 করে পেরিয়ে গেছে? যদি পেরিয়ে যায় লাস্টের 3 বছরে, তাহলে এই বছর থেকে বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করতে হবে। বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করতে হবে 44 মেনটেনেন্স অফ বুকস অফ অ্যাকাউন্টস, অডিট নয়। কিন্তু আদার বিজনেস প্রফেশনের ক্ষেত্রে তোমাকে দেখতে হবে তুমি কি ইন্ডিভিজুয়াল এইচইউএফ না আদার ক্যাটেগরির মধ্যে পড়ছো। ইন্ডিভিজুয়াল এইচইউএফ হলে যদি তোমার ইনকাম 2.5 লাখ পেরিয়ে যায়, আগের বছর ধরো পেরিয়ে গেছে, বা এবছর এক্সপেকটেশন রয়েছে কি পেরিয়ে যাবে, তাহলে বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করতে হবে এবছরে। ইন্ডিভিজুয়াল এইচইউএফ এর কথা বলছি। ইন্ডিভিজুয়াল এইচইউএফ ওটা কোন ক্রাইটেরিয়া, ইনকাম ক্রাইটেরিয়া। আবার টার্নওভার ক্রাইটেরিয়াও রয়েছে। টার্নওভার ক্রাইটেরিয়াতে বলা হচ্ছে যদি ইন্ডিভিজুয়াল এইচইউএফ এর টার্নওভার লাস্টের 3 বছরের কোনো একটা বছরে 25 লাখের উপরে চলে যায়, তাহলে এই বছর থেকে বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করতে হবে। ইন্ডিভিজুয়াল এইচইউএফ বাদ দিয়ে বাকি যত সমস্ত পার্সন রয়েছে, পার্সন ইনকাম ট্যাক্সে আমরা জানি কাদের পার্সন বলে, বাকি যে সমস্ত পার্সন রয়েছে তাদের কেসে বলা হচ্ছে যদি তোমাদের ইনকাম 2 লাখ, সরি, ইনকাম যদি 1,20,000 পেরিয়ে গিয়ে থাকে আগের বছর, প্রিভিয়াস ইয়ারে, আগের বছর প্রিসিডিং দ্য প্রিভিয়াস ইয়ার পেরিয়ে গিয়ে থাকে, বা এবছরে এক্সপেকটেশন রয়েছে কি পেরিয়ে যাবে 1,20,000, তাহলে বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করতে হবে। আর টার্নওভার ক্রাইটেরিয়ায় আমরা দেখেছিলাম যে যদি 10 লাখ পেরিয়ে যায় আগের 3টে বছরের যে কোনো একটাতে, এনি আছে, এনি, তাহলেও বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করতে হবে। তাহলে ইন্ডিভিজুয়াল এইচইউএফ একদিকে, আরেকদিকে আদার্স। ইন্ডিভিজুয়াল এইচইউএফ এর ইনকাম ক্রাইটেরিয়া আর টার্নওভার ক্রাইটেরিয়া, আর আদার্সেরও ইনকাম ক্রাইটেরিয়া, ইনকাম ক্রাইটেরিয়া আর টার্নওভার ক্রাইটেরিয়া, ইনকাম ক্রাইটেরিয়া, টার্নওভার ক্রাইটেরিয়া। এরই সাথে সাথে তোমার 44 AV শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু শেষ হওয়ার সাথে সাথে সে বলে গেল যে কি কি বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করতে হবে। ক্যাশ বুক, জার্নাল, লেজার, এসব মেনটেন করতে হবে। পেনাল্টি না মেনটেন করলে 25,000। এখন পরে জিজ্ঞেস করবে, এখন সবগুলো বলে দিই। এরপরে আমরা দেখেছিলাম কি কম্পালসারি অডিট কখন অডিট করাতে হবে, যদি বিজনেস হয়ে থাকে, বিজনেস হয়ে থাকে, সে গুডসের বিজনেস হোক, সার্ভিস প্রোভাইড করে থাকুক, গুডসের বিজনেস হোক, সার্ভিস প্রোভাইড করে থাকুক। সার্ভিস মানে ধরো টেলিকম সার্ভিস, টেলিফোন তোমাকে সার্ভিস দিচ্ছে, হতে পারে ক্যাটারিং সার্ভিস, তারও তো সার্ভিস, সার্ভিস হলেও সেটা বিজনেস। যদি তুমি বিজনেস করে থাকো তাহলে তোমার অডিট করাতে হবে যদি ক্রস রিসিপ্ট বা টার্নওভার বা সেল যাই বলো না কেন 1 কোটি পেরিয়ে যায়। কিন্তু প্রফেশনের ক্ষেত্রে আমরা কত দেখব, 50 লাখ। প্রফেশন বলতে যারা পার্সোনালি সার্ভিস দিচ্ছে, ডাক্তার কিন্তু অন্যকে দিয়ে তোমাকে চেক আপ করায় না, ডাক্তার নিজে আসে তোমার বাড়িতে, বা তুমি চেম্বারে গেলে তোমাকে নিজে পার্সোনালি দেখে। কিন্তু নার্সিং হোম, নার্সিং হচ্ছে বিজনেস, প্রফেশন নয়। কারণ সেখানে মালিক যে রয়েছে সে কাদের দিয়ে কাজ করাচ্ছে, নার্স দিয়ে কাজ করাচ্ছে, ডাক্তার দিয়ে কাজ করাচ্ছে, তাহলে যে নার্সিং হোমের মালিক সে প্রফেশনে নেই, সে বিজনেসে ইনভলভ রয়েছে। বুঝতে পারলে? আচ্ছা, অডিট কে করবে, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট করবে। ডিউ ডেট কি রয়েছে, জমা করার ইনকাম ট্যাক্স রিটার্নের যে ডিউ ডেট রয়েছে
তার আগে অডিট রিপোর্ট জমা করতে হবে। আচ্ছা, ডিউ ডেট কি রয়েছে আমরা সেটা ডিউ ডেটের চ্যাপ্টারে যাব, ইনকাম ট্যাক্সের চ্যাপ্টারে, সেখানে আমরা দেখে নেব কার কি ডিউ ডেট রয়েছে। এখন তুমি মনে রাখো অডিট রিপোর্ট জমা করতে হবে ডিউ ডেটের আগে, ইনকাম ট্যাক্স রিটার্নের যে ডিউ ডেট রয়েছে। কোন ফর্মে জমা করতে হবে ও তো মেনশন করাই ছিল, পেনাল্টি তো তোমরা দেখেইছো, এখানে আর ডিসকাস করার দরকার নেই। আচ্ছা, এখানে বলেছে যে নন অ্যাপ্লিকেবিলিটি অডিট কাকে করতে হবে না। ওখানে বলা হচ্ছে যে যে পার্সন প্রিজামটিভ বেসিসে ট্যাক্স পে করছে, যে পার্সন প্রিজামটিভ বেসিসে ট্যাক্স পে করছে তার টার্নওভার যদি 1 কোটি পেরিয়েও যায় বা 50 লাখ পেরিয়ে যাওয়ায় প্রফেশনের ক্ষেত্রে, তবু অডিট করার দরকার হবে না। তো আমরা দেখব প্রিজামটিভ স্কিম কি কি রয়েছে। তো সেটা দেখতে গিয়ে আমরা দেখলাম কি 44 এডি বলে একটা সেকশন রয়েছে, যেখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে কি তুমি যদি তোমার টার্নওভারের যেটা তুমি ক্যাশে করেছো 8% বলে দাও কি প্রফিট হয়েছে, আর যেটা ব্যাংকিং চ্যানেলে করেছো যে সেলটা, তার যদি তুমি 6% বলে দাও কি প্রফিট হয়েছে, তাহলে আমি তোমার প্রফিট অ্যান্ড লসের প্রফিট দেখবো না, আমরা ওই প্রফিটেই খুশি। তুমি যদি তোমার সেলের তোমার টার্নওভারের 8% বলে দাও, ক্যাশ সেলের 8%, ব্যাংকিং চ্যানেলে যে সেল হয়েছে বা সার্ভিস প্রোভাইড করেছো তার 6%, অতটাই প্রফিট ডিক্লেয়ার করে দাও, অতটাই প্রফিট ডিক্লেয়ার করে যেটা হবে সেটা ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন হয়ে যাবে, সেটাতেই আমরা খুশি। আমরা দেখবো না তুমি প্রফিট অ্যান্ড লসে কি এক্সপেন্স করেছো, খরচা ঢুকিয়েছো কি করেছো, সেগুলো আমার দেখার দরকার নেই। আচ্ছা, এই স্কিমের বেনিফিট 44 এডির বেনিফিট শুধুমাত্র কারা নিতে পারবে? ইন্ডিভিজুয়াল এইচইউএফ পার্টনারশিপ ফার্ম, ইন্ডিভিজুয়াল এইচইউএফ পার্টনারশিপ ফার্ম, যদিও এখানে লেখা নেই, তোমরা লিখে নিতে পারো এই স্কিমের বেনিফিট শুধুমাত্র ইন্ডিভিজুয়াল এইচইউএফ পার্টনারশিপ ফার্মই নিতে পারবে। আচ্ছা, তোমার টার্নওভার কিন্তু পেরোনো চলবে না কতর বেশি? 2 কোটির বেশি। আর এই স্কিম 44 এডি কার জন্য, কোন বিজনেসের জন্য অ্যাপ্লিকেবল হবে? সব বিজনেসের জন্য অ্যাপ্লিকেবল হবে, শুধুমাত্র একটা ছেড়ে দিয়ে, বিজনেস অফ প্লাইং, হায়ারিং, লিজিং অফ গুডস ক্যারেজ। তুমি যদি গুডস ক্যারেজ বিজনেসে ইনভলভ থাকো, প্লাইং, হায়ারিং, লিজিং অফ গুডস ক্যারেজ, তার মানে ট্রান্সপোর্টেশন বিজনেসে ইনভলভ থাকো, তাহলে কিন্তু তোমার জন্য এই 44 এডি স্কিম নয়, তোমার জন্য আলাদা স্কিম রয়েছে, আলাদা প্রিজামটিভ স্কিম রয়েছে, সেটা আমরা পরে দেখে নেব। আচ্ছা, এখানে বলেছে যে যদি তুমি বলো না আমার তো প্রফিট হয়নি, যেটা 8% 6% কথা চলছে, তুমি বলো কি আমারও তো প্রফিট হয়নি, তাহলে তোমাকে অডিট করাতে হবে, যা প্রফিট হয়েছে সেটা তার বেসিসেই তুমি ট্যাক্স পে করবে। আচ্ছা, প্রফেশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি রয়েছে 44 এডিএ। 44 এডিএ কার জন্য? প্রফেশনের ক্ষেত্রে প্রিজামটিভ স্কিম, প্রিজিউম করে নেওয়া হচ্ছে কি তোমার এ তো প্রফিট হয়েছে। প্রফেশনের ক্ষেত্রে বলা হচ্ছে তুমি যদি বলে দাও যে তোমার গ্রস রিসিপ্টের 50%, মিনিমাম 50% প্রফিট হয়েছে, তুমি যদি ডিক্লেয়ার করে দাও, তাহলেও আমরা তোমার প্রফিট অ্যান্ড লস দেখবো না। তার মানে ডাক্তার, লয়ার তারা যদি বলে যায় যে তার 50% প্রফিট যত গ্রস রিসিপ্ট হয়েছে, তাহলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট প্রফিট অ্যান্ড লস দেখবে না তার। ঠিক আছে, তুমি যদি বলো না 44 এডি আমি নিতে চাই না, তার মানে তুমি কি বলছো আমার 50%-এর কম প্রফিট, 50%-এর কম প্রফিট যদি বলো, তাহলে তোমাকে অডিট করাতে হবে। বুঝতে পারলে? চলো, তারপরে কিছু আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করেছিলাম যার বেসিসে। এরপরে দাঁড়াও, লাস্ট টাইম বলছি। আচ্ছা, তুমি বলো কি বলতে চাইছো। প্রফেশনালের ক্ষেত্রে তো মানে মানে পুরোটাই তো প্রফিট, 50% মানে একটা প্রফেশন যা করছে তার ক্ষেত্রে মানে আবার 50%-এর কোনো, তুমি বলছো ডাক্তার যে 100 টাকা নিচ্ছে তার পুরোটাই প্রফিট, তার নার্স তো রয়েছে, তার যে ভাড়া
গভর্নমেন্ট এমপ্লয়েড ডক্টর আছে মানে হসপিটালে সার্ভিস এখানে আমরা কি পড়ছি, আমরা কোন হেড পড়ছি তুমি ভুলে গেছো? আমরা এখানে পড়ছি ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন হেড। তুমি স্যালারির হেডে চলে যাচ্ছ কেন? স্যার 44 তে একটা কোশ্চেন ছিল হ্যাঁ, যে এখানে ক্যাশ আর আপনার ব্যাংক দুটো আলাদা আলাদা করে দেখিয়েছে 8% 6%, কারো যদি দুটোই থাকে দুটোই থাকে সে তার বেসিসে হিসাব করবে। তাহলে ভাগ করে দেবে। হ্যাঁ, তার দেখতে হবে টোটাল টোটাল সেলের মধ্যে ক্যাশ সেল কতটা, ক্রেডিট সেল কতটা, তার বেসিসে মাল্টিপ্লাই করে সে করবে 8 6। আচ্ছা, এরপরে আমরা দেখেছিলাম যে 44AE। 44AE কোন বিজনেসের জন্য? এটাও প্রিজামটিভ স্কিম, প্রিজিউম করে নেওয়া হচ্ছে যে এত প্রফিট হয়েছে বলে। কাদের জন্য? যারা ট্রান্সপোর্টেশন বিজনেসে ইনভলভ রয়েছে, ফ্লাইং, হায়ারিং, লিজিং, গুডস ক্যারেজ। তো এই স্কিম নিতে পারবে তারাই। আচ্ছা, এখানে কোনো রেস্ট্রিকশন নেই, আগের দিন ক্লিয়ার করে দিয়েছিলাম কি সবাই নিতে পারবে এই স্কিম। 44AD যেমন শুধুমাত্র ইন্ডিভিজুয়াল এইচইউএফ পার্টনারশিপ ফার্ম নিতে পারতো, 44AE সবাই নিতে পারবে, ঠিক আছে? কিন্তু কতর বেশি ভেহিকেল হওয়া যাবে না, 10টার বেশি ভেহিকেল হওয়া যাবে না। যদি তোমার 10-এর বেশি ভেহিকেল হয়ে যায় ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার, তাহলে তুমি এই স্কিমের জন্য এলিজিবল নও। এবার দেখতে হবে যে তোমার ট্যাক্সের ক্যালকুলেশন কিভাবে, প্রিজাম্পশন কিভাবে করা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে তোমার যে ভেহিকেল রয়েছে তার মধ্যে লাইট ভেহিকেল কটা আছে, হ্যাভি ভেহিকেল কটা আছে। লাইট ভেহিকেল কোনগুলোকে বলা হচ্ছে? যার ক্যারিং ক্যাপাসিটি আপ টু 12 মেট্রিক টন, আপ টু 12 MT, তাকে বলা হচ্ছে লাইট ভেহিকেল। তার বেশি যখন তার ক্যারিং ক্যাপাসিটি হয়ে যাবে সেটা হবে হ্যাভি ভেহিকেল। লাইট ভেহিকেলের ক্ষেত্রে বলা হচ্ছে কি, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে লাইট ভেহিকেলের ক্ষেত্রে তোমার হিসাবটা কি হবে, প্রফিটের হিসাবটা 7,500 করে পার মান্থ পার ভেহিকেল। এইভাবে হিসাব করে বের করে নাও যে তোমার অত ইনকাম হয়েছে, মানে প্রফিট হয়েছে। প্রফিট, এটা প্রফিট একেবারে, যার উপরে ট্যাক্স লাগবে। আর যদি হ্যাভি ভেহিকেল থাকে সেক্ষেত্রে বলা হচ্ছে 1,000 পার ভেহিকেল পার মান্থ, 1,000 পার ভেহিকেল, সরি আরেকটা এখানে অ্যাড হবে, 1,000 পার টন পার ভেহিকেল পার মান্থ, 1,000 পার টন পার ভেহিকেল পার মান্থ। তার মানে তোমার যদি একটা হেভি ভেহিকেল থাকে, ধরো 15 টনের গাড়ি রয়েছে, তার মানে 1,000 ইন্টু 15 টন, তার মানে 15,000, 15,000 পার মান্থ, তার মানে 12 দিয়ে মাল্টিপ্লাই করো। তারপর দেখতে হবে কটা এইরকম আছে, যদি 3টে থাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করো এই ভেহিকেল। তাহলে তুমি পেয়ে যাবে প্রিজাম্পটিভ বেসিসে ইনকাম কোন বিজনেসের? 44AD তে, 44AE তে ট্রান্সপোর্টেশন বিজনেসের প্রফিট প্রিজাম্পটিভ বেসিসে প্রিজিউম করা হচ্ছে। তাহলে রিভাইজ হয়ে গেল। চলো আমরা আজকে নতুন দেখে নেব। তোমার কিছু বলার ছিল, তখন বলতে চাইছিলে। এরপরে তাহলে যারা প্রিজাম্পটিভ স্কিম নিচ্ছে না বা যারা প্রিজাম্পটিভ স্কিমের জন্য এলিজিবল হচ্ছে না, যারা প্রিজাম্পটিভ স্কিম নিচ্ছে না বা যারা প্রিজাম্পটিভ স্কিমের জন্য এলিজিবল হচ্ছে না, তাদের ক্যালকুলেশন কি হবে? তাদের কি প্রফিট অ্যান্ড লস দেখা হবে? তারা যে প্রফিট অ্যান্ড লস বানিয়ে রেখেছে, হ্যাঁ তাদের প্রফিট অ্যান্ড লস দেখা হবে। তাহলে তুমি তো বলবে আমি তো যে কোনো খরচা প্রফিট অ্যান্ড লসে ঢুকিয়ে দেবো, প্রফিটকে কমিয়ে দেবো, বলতে পারো। যারা প্রিজাম্পটিভ স্কিম নিচ্ছে না, 8%, 6%, 50%, আর ওইদিকে 7,500 করে, এই ধরনের স্কিম যারা নিচ্ছে না, তারা বলছে আমরা আমার প্রফিট অ্যান্ড লসে যে প্রফিটটা বেরিয়েছে তার বেসিসেই আমি প্রফিট দিতে চাই, আমি ওই ধরনের স্কিম নেব না। তাদের ক্ষেত্রে কি হবে? তুমি তো বলবে তাহলে আমি তো তাহলে যে কোনো খরচা ঢুকিয়ে দেবো, যেটা খরচা হয়নি সেটাও খরচা ঢুকিয়ে দিলে কি হবে? প্রফিট কমে যাবে। কমবে কি কমবে না? প্রফিট কমে যাবে, তার উপরে আমি ট্যাক্স পে করব।
গভর্নমেন্ট বলেছে আমরা কিছু খরচা বলবো যেগুলো অ্যালাউ হবে না, যেগুলো অ্যালাউ হবে না, তার মানে তুমি সেগুলো প্রফিট অ্যান্ড লসে দেখাতে পারবে না। তো আমরা সেগুলোই দেখতে যাচ্ছি, যে খরচাগুলো তুমি প্রফিট অ্যান্ড লসে দেখাতে পারবে না, যে খরচাগুলো প্রফিট অ্যান্ড লসে দেখাতে পারবে না সেগুলোই আমরা এখনই দেখব। না তো কি করবে, তুমি প্রফিট অ্যান্ড লসে যে কোনো খরচা ঢুকিয়ে দেবে, যে কোনো লস ঢুকিয়ে দেবে, প্রফিটকে কমিয়ে দেবে। তো দেখো কি খরচা, তাহলে এই পোর্শন থেকে বুঝতে গেলে তোমাকে কি মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। কি রাখতে হবে মাথায়? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তো আমি এখানে প্রফিট অ্যান্ড লসের একটা ফরম্যাট টানবো। ধরো কোনো কোম্পানি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানিয়ে রেখেছে, তার প্রফিট কোথায় পাওয়া যাবে? এই সাইডে পাওয়া যাবে, বটম লেফট টু নেট প্রফিট। এখানে প্রফিট বেরিয়েছে ধরো 5 লাখ। তাহলে কোম্পানি কি বলবে যে আমি 5 লাখের উপরেই ট্যাক্স দেবো, 5 লাখের উপরেই ট্যাক্স দেবো, কোম্পানি বলবে আমার তো প্রফিট তো 5 লাখ বেরিয়েছে। কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে না, তুমি তো যে কোনো খরচা ঢুকিয়ে দিয়েছো, উল্টো পাল্টা খরচা ঢোকালে হবে না। আমাদের হিসাবে প্রফিট 5 লাখের বেশিও হতে পারে, আমাদের হিসাবে প্রফিট 5 লাখের বেশিও হতে পারে। তো আমরা দেখবো যে কোন কোন খরচা ইনকাম ট্যাক্সের হিসাবে ঢোকানো যাবে না। যদি ঢুকিয়ে থাকো তাহলে কি করতে হবে? 5 লাখের সাথে সেটা কি করতে হবে? মাইনাস নয়, অ্যাড করতে হবে, তবেই তো প্রফিটটা বাড়বে। আর সেই বাড়তি প্রফিটের উপরে ধরো 1 লাখ টাকা উল্টো পাল্টা খরচা ঢুকিয়েছো, তাহলে 5 লাখ প্রফিট প্লাস 1 লাখ অ্যাড, 6 লাখ প্রফিট। কার হিসাবে? ইনকাম ট্যাক্সের হিসাবে। বুঝতে পারলে? তো এখন আমরা দেখতে যাচ্ছি যে কোন কোন খরচা ঢোকানো যাবে না, কোন কোন খরচা বা লস। আমরা প্রফিট অ্যান্ড লসের ডেবিট সাইডে কি লসও দেখাই, লসও দেখাই কি দেখাই না? ব্যাড ডেট, প্রভিশন ফর ব্যাড ডেট। দেখো কি কি অ্যালাউ করা যাবে না, দেখো অ্যালাউ করবে না ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। ব্যাড ডেট কি বলছে? ব্যাড ডেট অ্যালাউবেল, ডিডাক্টেবল মানে অ্যালাউবেল। ব্যাড ডেট তুমি দেখাতে পারো, তার মানে ইনকাম ট্যাক্সের হিসাবে ব্যাড ডেট কি হয়ে গেল? অ্যালাউবেল হয়ে ব্যাড ডেট দেখানো যাবে, ডিডাক্টেবল। কিন্তু প্রভিশন ফর ব্যাড ডেট নট ডিডাক্টেবল। তার মানে তুমি যদি ব্যাড ডেপ্টের জন্য প্রভিশন করো, তুমি এস্টিমেট করছো কি বছরের শেষে এসে পরের বছর আমার লস হতে পারে 2%। আমি যখন প্রভিশন ফর ব্যাড ডেট পড়িয়েছিলাম বলেছিলাম যে বছরের শেষে তোমাকে কি করতে হয়? এস্টিমেট করতে হয় কি আমার যে বছরের ডেটর্স রয়েছে সেই ডেটর্সের মধ্যে কত পার্সেন্ট এমন রয়েছে যারা টাকা নাও দিতে পারে, প্রভিশন করতে হচ্ছে। এক্সপেক্টেড লস তুমি প্রফিট অ্যান্ড লসে দেখাও। তার মানে তুমি যদি এক্সপেক্টেড লস দেখিয়ে থাকো টু প্রভিশন ফর ব্যাড ডেট, টু প্রভিশন ফর ডাউটফুল ডেট, কোথায় দেখিয়ে থাকো? প্রফিট অ্যান্ড লসে। প্রভিশন, প্রভিশন ফর ব্যাড ডেট, প্রভিশন যদি দেখিয়ে থাকো, কিছু তো দেখিয়েছো হিসেব করে, তার ফলে তোমার প্রফিটটা কমে গেছে। ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্টের হিসাবে এটা অ্যালাউ হবে না। প্রভিশন ফর ব্যাড ডেট অ্যালাউ হবে না, মানে মাইনাস করতে পারবে, প্রফিট অ্যান্ড লসে দেখাতে পারবে না। যদি দেখিয়ে থাকো কি করতে হবে? ঘুরে ঘুরে কি করতে হবে? কার সাথে? প্রফিটের সাথে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে তোমার যদি অ্যাকচুয়াল ব্যাড ডেপ্ট হয়ে থাকে সেক্ষেত্রে ঠিক আছে, তোমার যদি অ্যাকচুয়াল ব্যাড ডেপ্ট হয়ে থাকে সেটা তুমি প্রফিট অ্যান্ড লসে দেখাও, কোনো ডাউট নেই, কোনো আমরা কিছু বলবো না, তোমার অ্যাকচুয়াল লস হয়েছে।
কিন্তু তোমার অ্যাকচুয়াল লস হয়নি, তুমি এক্সপেক্ট করছো, সেটা তুমি প্রফিট অ্যান্ড লসে দেখিয়ে প্রফিটকে কমিয়ে দেবে। তুমি তো তাহলে যে খুশি যত খুশি এক্সপেক্ট করবে, তা কি প্রফিট কমে যায়? ওটা হতে দেওয়া যাবে না। তাহলে প্রভিশন ফর ডাউটফুল ডেট নট ডিডাক্টিবল, বুঝতে পারলে? তাহলে এটা যদি ধরুন থেকে থাকে আমার বিজনেস, হুম। তাহলে কি এটা মানে আমি তো ইনকামটা তো দেখাতে পাচ্ছি না। হ্যাঁ, তা আপনার তাহলে দুটো অ্যাকাউন্টস মেনটেন করতে হবে, ইনকাম ট্যাক্সের পারপাসে আলাদা হিসাব, ট্যাক্স পেমেন্টের পারপাসে আলাদা হিসাব করতে হবে, আলাদা প্রফিট অ্যান্ড লস বানাতে হবে। মানে আমি চাইছি যে অ্যাকচুয়াল ট্রু অ্যান্ড ফেয়ার অ্যাকাউন্ট যদি চাই, তাহলে আমার ওইটাকে আমাকে ঢুকাতে হবে প্রফিট অ্যান্ড লস। হ্যাঁ, তাহলে এখানে টু সেট অফ বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করতে হবে। আপনি আপনার বুকস অফ অ্যাকাউন্ট যেভাবে করেন সেটা আলাদা থাকলো, এবার ইনকাম ট্যাক্স পেমেন্টের পারপাসে আলাদা প্রফিট অ্যান্ড লস বের করতে হবে, বানাতে হবে, দুটো সেট মেনটেন করতে হবে। তাহলে দুটো আইটেম দেখে নিলাম, ব্যাড ডেট ডিডাক্টেবল, প্রভিশন ফর ব্যাড ডেট নট ডিডাক্টেবল। এরপরে কি আসছে? এরপরে কি রয়েছে দেখো, পেমেন্ট টু রিলেটিভ ইন এক্সেস অফ ফেয়ার ভ্যালু। তুমি যদি তোমার রিলেটিভকে এক্সেস পে করে থাকো ইন এক্সেস অফ ফেয়ার ভ্যালু, সাপোজ তোমার বিকম রয়েছে, তোমার বাড়ির ফ্যামিলি বিজনেস রয়েছে, সাপোজ তোমার বাবা কি করেছে, তোমার নামে স্যালারি দেখাচ্ছে, স্যালারি কত দেখাচ্ছে, 70,000 ইন্টু 12, রিলেটিভ তুমি ফাদারের, তো স্যালারি দেখিয়েছে 70,000 ইন্টু 12। তাহলে যে স্যালারিটা তোমার বাবা দেখালো তার প্রফিট অ্যান্ড লসে বিজনেসের, সেটা বেশি দেখিয়েছে কি দেখায়নি? বিকমের যে নর্মাল স্যালারি হয়ে থাকে বিকমের, সেটা কত হয়? 15,000, 20,000, 25,000, 30,000, 70,000। তার মানে তুমি রিলেটিভকে এক্সেস দেখিয়েছো কত পেমেন্ট, এক্সেস তো দেখিয়েছো, সেটা কে ডিসাইড করবে? যদি স্কুটনি হয়, অ্যাসেসিং অফিসার ডিসাইড করে নেবে যে কতটা হওয়া উচিত ফেয়ার মার্কেট ভ্যালু, ম্যাক্সিমাম 20,000 হবে, 25,000 হবে, 30 হবে। তাহলে তুমি যে এক্সেস দেখিয়েছো স্যালারি হিসাবে, তার ফলে প্রফিট কমে গেছে, তার ফলে তুমি ইনকাম ট্যাক্সের ট্যাক্সটা কম পে করেছো কি করনি? তাহলে যতটা এক্সেস স্যালারি দেখিয়েছো সেটা কার সাথে অ্যাড হয়ে যাবে? নেট প্রফিটের সাথে। আচ্ছা, এরপরের আইটেম কি আছে দেখে নেবো, তাহলে ঘুরে অ্যাড হবে ডিসঅ্যালাউন্স, যতটা এক্সেস পে করেছো। ইনকাম ট্যাক্স, স্যার ফাদার মানে দেখাবে কেন তার বিজনেসের প্রফিট লসে মানে এর ইনকাম? ওর ইনকাম নয়, ওটা এক্সপেন্স হিসাবে দেখাচ্ছে, ফাদার তো বিজনেস করছে, হ্যাঁ ঠিক আছে। টু স্যালারি হিসাবে দেখাচ্ছে যে তাকে রেখেছে, স্যালারি দিচ্ছে তার নামে, আচ্ছা আচ্ছা তাকে প্রফিট কমায়। আর সেটা যদি রিজনেবল দেয় ঠিক আছে, সে কাজ করছে, রিজনেবল দিলে ঠিক আছে, যেটা এক্সেস দেওয়া হচ্ছে আনরিজনেবল, তো তার জন্যই তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে, বুঝতে পারলে? ওকে তো ট্রান্সফার করে দিল, ওকে বললো তোকে তো ট্রান্সফার করে দিয়েছি, এবার তুই জিনিসপত্র কিন বাড়ির। মানে আপনি অ্যাজ এ এমপ্লয়ি হিসাবে ঠিক করছেন। আমি এখানে, তুমি কোন হেড পড়ছো মনে আছে তো? হ্যাঁ। ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন। আমার আর তো এখানে যাই স্যালারি দিক না কেন, প্রফিটটা তো তারই হচ্ছে। এখানে মানে তার আন্ডারে আচ্ছা, আমি এখানে কার হিসাবে দেখছি? হুম। ওর বাবার হিসাবে দেখছি যে সে বিজনেসম্যান, সে বিজনেসের প্রফিট অ্যান্ড লস বানিয়েছে, সে প্রফিটকে কমিয়ে দিয়েছে। কি করে কমিয়ে রেখেছে? যে তার রিলেটিভের নামে বেশি স্যালারি দেখিয়ে, বুঝতে পারলে? রিলেটিভের নামে, সে তো রিলেটিভ, ব্লাড রিলেশন আছে তো, রিলেটিভ মানে বোঝো তো, ব্লাড রিলেশন থাকলেই রিলেটিভ। তাছাড়াও ব্লাড রিলেশন না থাকলেও অ্যাসেন্ডেন্ট ডিসেন্ডেন্ট ও রিলেটিভ হয়ে যায়, ঠিক আছে? অ্যাসেন্ডেন্ট ডিসেন্ডেন্ট,
আচ্ছা, তাহলে বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে রয়েছে ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স যদি তুমি দেখিয়ে থাকো, আমরা কখনো কখনো কি করি, প্রফিট অ্যান্ড লস যখন বানাই, আমরা যখন কখনো কখনো প্রফিট অ্যান্ড লস বানাই কি করি, টু প্রভিশন ফর ট্যাক্সেশন করে দিই কি করি না, প্রভিশন ফর ট্যাক্সেশন করি কি করি না, বা যদি আমরা অ্যাকচুয়ালি যতটা ট্যাক্স পে করি সেটা দেখিয়ে দিই টু ইনকাম ট্যাক্স। তো ওটা করা যাবে না, কারণ তোমার অবজেক্টিভটা এটা কি, অবজেক্টিভটাই হচ্ছে কি ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন বের করা, ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন বের করা। তার আগেই তুমি ট্যাক্স ঢুকিয়ে দিয়েছো। তার মানে তুমি যদি ট্যাক্সের টাকা ঢুকিয়ে থাকো, ট্যাক্সের পারপাসে সরিয়ে থাকো, প্রভিশন ফর ট্যাক্সেশন করে থাকো, বা অ্যাকচুয়াল ট্যাক্স পে করেছো সেটাও দেখিয়ে দিয়েছো, তো সেটাকে অ্যাড করতে হবে কার সাথে, নেট প্রফিটের সাথে। তাহলেই বোঝা যাবে যে অ্যাকচুয়াল বিজনেসের প্রফিট কত হয়েছে। আমরা যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যখন করেছিলাম তখনও তো আমরা নেট প্রফিটে জিনিসগুলো অ্যাড করেছিলাম। হ্যাঁ, সেটা আলাদা কনসেপ্ট ছিল, সেটা আলাদা কনসেপ্ট ছিল। এখানে হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন, এখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট জানতে চাইছে তোমার অ্যাকচুয়াল প্রফিট কত, এখানে অবজেক্টিভ আলাদা। আচ্ছা, তারপরে ট্যাক্স পেড বাই এমপ্লয়ার অন নন মানিটারি পারকুইজিট। কখনো কখনো কি করে এমপ্লয়ার, এমপ্লয়ার মানে বুঝতে পারছো তো, এমপ্লয়ার কি করে কখনো কখনো এমপ্লয়িকে বেনিফিট দিয়ে থাকে, পারকুইজিট। সাপোজ এমপ্লয়িকে ফ্রিতে বাড়িতে থাকতে দিল, অ্যাকোমোডেশন ফ্রিতে থাকতে দিল, ফ্রিতে থাকতে দিলে তার উপরে ট্যাক্স লাগতে পারে এমপ্লয়িকে বেয়ার। এমপ্লয়ার বললো কি তোমার যে এই যে বেনিফিটটা তুমি পাচ্ছ, ফ্রিতে থাকার বেনিফিট, এটা তো স্যালারিতে ইনক্লুড হয়ে যাবে। এটা বলে রাখি যে স্যালারি হেড তো পড়ানো হয়নি, তো বলে রাখি যে তুমি যে বেনিফিটটা এমপ্লয়ারের থেকে পাও, তুমি যে বেনিফিটটা এমপ্লয়ারের কাছ থেকে পাও সেটা স্যালারি হিসাবে ঢুকে যাবে, স্যালারি হিসাবে ট্রিট হয়ে যাবে, ঠিক আছে। তো সেই স্যালারির উপরে, এটা স্যালারির পার্ট হলো যে বেনিফিটটা তুমি পেলে এমপ্লয়ারের কাছ থেকে। এবার এমপ্লয়ার কখনো কখনো ওই বেনিফিটের উপরে ট্যাক্স নিজের থেকে পে করে দেয়, নিজের থেকে পে করে দেয় তাকে তোমাকে পে করতে না হয়। তো সেই ট্যাক্সটা কিন্তু তুমি তোমার প্রফিট অ্যান্ড লসে দেখাতে পারবে না এমপ্লয়ার, অ্যাজ এমপ্লয়ার। যে ট্যাক্সটা তুমি পে করেছো এমপ্লয়িকে পারকুইজিট দেওয়ার জন্য, সেই পারকুইজিটের উপরে, পারকুইজিট বলতে এমপ্লয়িকে যে বেনিফিট দাও, সেই বেনিফিটের উপরে যে ট্যাক্সটা তুমি পে করেছো, সেই ট্যাক্সটার যে পেমেন্ট করেছো সেটার বেনিফিট তুমি প্রফিট অ্যান্ড লসে দেখাতে পারবে না, মানে প্রফিট অ্যান্ড লসে সেটাকে এক্সপেন্স হিসেবে দেখাতে পারবে না, ওটাই বলে গেছে। ট্যাক্স পেড বাই এমপ্লয়ার অন নন মানিটারি পারকুইজিট। নন মানিটারি বলতে যেখানে বেনিফিট দিচ্ছ, টাকা দিচ্ছ না, ফ্রিতে থাকতে দিচ্ছ এমপ্লয়িকে। আচ্ছা, এটা স্যালারি চ্যাপ্টারে গেলে বুঝতে পারবে কি পারকুইজিট কি জিনিস হয়, স্যালারি চ্যাপ্টারে রয়েছে, এখন এতটাই বোঝো। আচ্ছা, এরপরে রয়েছে পেমেন্ট আউটসাইড ইন্ডিয়া or non-resident on which TDS has been deducted। কি হয়, তুমি যখন কাউকে পেমেন্ট করো আউটসাইড ইন্ডিয়াতে বা ইন ইন্ডিয়াতে পেমেন্ট করছো, কিন্তু সে কে, নন রেসিডেন্ট। সাপোজ তুমি কোনো পেমেন্ট করছো আউটসাইড ইন্ডিয়াতে পেমেন্ট করছো, হতে পারে, বা হতে পারে উইদিন ইন্ডিয়ায় পে করছো কিন্তু পার্সন কে, নন রেসিডেন্ট। তো তাকে পেমেন্ট করছো কিন্তু তোমার টিডিএস কাটার দরকার ছিল, কিন্তু তুমি টিডিএস কাটোনি, তোমার টিডিএস কাটার দরকার ছিল কিন্তু টিডিএস কাটোনি। তাহলে তোমাকে জানতে হবে যে কোন কোন কেসে টিডিএস কাটে। তোমাদের কি কিছুটা হয়েছে টিডিএস এর ক্লাস? হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছো টিডিএস কখন কাটে। তাহলে তুমি নন রেসিডেন্টকে পে করেছো বা ইন ইন্ডিয়াতে পে করেছো, আচ্ছা ইন ইন্ডিয়াতে পে করেছো নন রেসিডেন্টকে, ইন ইন্ডিয়াতে পে করেছো নন রেসিডেন্টকে, বা আউটসাইড ইন্ডিয়াতে পে করেছো। ইন্ডিয়ার নন রেসিডেন্ট আসতে পারে না, ইন্ডিয়ার লোক কি কোনো নন রেসিডেন্ট হতে পারে না? ইন্ডিয়াতে যে বিজনেস রয়েছে তারা নন রেসিডেন্ট হতে পারে? তো ইন্ডিয়াতে পে করেছো নন রেসিডেন্টকে বা আউটসাইড ইন্ডিয়াতে কাউকে পে করেছো, কিন্তু টিডিএস কাটার দরকার ছিল, কাটুন। তো সেই ক্ষেত্রে পুরো খরচাটাই কি হয়ে যাবে, তুমি যত টাকাই পেমেন্ট করছো সেটা কি হয়ে যাবে, ডিসঅ্যালাউ। তার মানে প্রফিট অ্যান্ড লসে তুমি যদি দেখিয়ে থাকো অলরেডি, তাহলে সেটা কি করতে হবে, ঘুরে অ্যাড করতে, নেট প্রফিটের সাথে
অ্যাড করতে হবে। আচ্ছা, তারপরের কেসটা কি বলছে? পেমেন্ট টু রেসিডেন্ট অন হুইচ টিডিএস হ্যাজ নট বিন ডিডাক্টেড। রেসিডেন্টকে পে করেছো, রেসিডেন্ট, রেসিডেন্ট মানে বোঝো কি বোঝো না? হুম। রেসিডেন্টকে পে করেছো। আমরা কোন হেড পড়ছি মনে আছে তো? কোন হেড? প্রফিট ফ্রম বিজনেস এন্ড অন্য হেডে চলে যাবে না, বিজনেস প্রফেশনে পড়ছি, অন্য হেডে চলে গেলে হবে, বুঝতেই পারবে না, সেই এই হেডের মধ্যেই থাকো। তুমি পে করেছো রেসিডেন্টকে, কিন্তু টিডিএস কাটার দরকার ছিল, কাটোনি, তাহলে কত পার্সেন্ট ডিসঅ্যালাউ হয়ে যাবে? 30% ডিসঅ্যালাউ হয়ে যাবে, 70% অ্যালাউ। তাহলে নন রেসিডেন্টকে পে করেছো, টিডিএস কাটোনি, কত পার্সেন্ট ডিসঅ্যালাউ? 100%, 100% ডিসঅ্যালাউ। কিন্তু রেসিডেন্টকে পে করেছো, টিডিএস কাটোনি, কত পার্সেন্ট ডিসঅ্যালাউ? 30%। কোনটাতে বেশি পেনাল্টি যাচ্ছে? কোনটাতে বেশি স্ট্রিক হচ্ছে? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কোনটাতে বেশি স্ট্রিক হচ্ছে? তুমি যখন নন রেসিডেন্টকে পে করবে, তখন পুরোটাই কি হয়ে যাবে? ডিসঅ্যালাউ হয়ে যাবে। ওপরে লেখা রয়েছে না স্পেসিফিক ডিসঅ্যালাউন্সেস, এখানে কোনোটাই কতটা ডিসঅ্যালাউন্স হবে বলেনি, এখানে 100% ডিসঅ্যালাউন্স, আর এখানে স্পেসিফিক্যালি বলে দিয়েছে কত পার্সেন্ট? 30%। তাহলে এই আইটেমগুলো বুঝে গেছো। তার আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে দিই। সাপোজ তুমি রেন্ট, সাপোজ তুমি কোনো রেসিডেন্টকে রেন্ট পে করেছো, ধরো 25,000 করে, 12 মাসে কত হয়? 25,000 করে 12 মাসে কত হয়? 3 লাখ। 3 লাখ রেন্ট পে করেছো, আর আমরা কি জানি 2,40,000 পেরোলেই রেন্ট টিডিএস কাটতে হবে, কিন্তু তুমি টিডিএস কাটোনি। আর এই 3 লাখ তোমার তাহলে তুমি রেন্ট হিসাবে দেখিয়ে দিয়েছো, তার ফলে তোমার প্রফিট কত দাঁড়িয়েছে? 5 লাখ, মাইনাস ওই তো দাঁড়াবে 5 লাখ। তার মানে এই যে 5 লাখ দাঁড়িয়েছে, এটা ইনকাম ট্যাক্সের হিসাবে কিন্তু ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন নয়। ইনকাম ট্যাক্সের হিসাবে ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন কত হবে? 5 লাখ থাকবে না, 5 লাখের সাথে কত জুড়ে যাবে? 5 লাখের সাথে জুড়ে যাবে, ইনকাম ট্যাক্সের হিসাবে বলছি, ওর সাথে জুড়ে যাবে এর 30%। 30% হলে 90,000, কারণ 30% ডিসঅ্যালাউ, বলা হয়েছিল তোমাকে কাটতে, কাটোনি কেন? তার মানে তোমার প্রফিটকে কি করে দেওয়া হবে? বাড়িয়ে দেওয়া হবে 30%। তার মানে 5,90,000 তোমার প্রফিট হয়ে দাঁড়াবে। বুঝতে পারলে? আচ্ছা স্যার, যদি টিডিএস দিয়ে দিতাম তখন টিডিএস দিয়ে দিতাম নয়, ধরো টিডিএস মানে কাটতে, হয়ে যেত। তুমি ধরো রেন্ট থেকে টিডিএস যদি কেটে নিতে, টিডিএস এর ফাংশনের কথা বলছো তো, 3 লাখ থেকে 10% কাটলে কত কাটতে? 30,000 কাটতে। তুমি তো ওকে দিতে 2,70,000, যার যার ঘর, যার বাড়ি, যার কাছ থেকে ভাড়া নিয়েছো, তাকে দিতে হয়ে 2,70,000, আর 30,000 যেটা কেটেছিলে সেটা তো গভর্নমেন্টের কাছে পাঠিয়ে দিতে, গভর্নমেন্ট খুশি হয়ে যেত, তোমাকে আর কিছু বলতো? তোমার খরচা কত? 3 লাখ, তোমার খরচা 3 লাখ, 3 লাখ দেখাতে, কিছুই বলতো না গভর্নমেন্ট। বুঝতে পারলে? হ্যাঁ, তখন নেট প্রফিট 5 লাখই থাকতো, এখানে 3 লাখ রেন্ট রয়েছে, তুমি 2,70,000 ওই পার্টিকে দিলে, 10% টিডিএস কাটলে, 10% যেটা কেটেছো সেটা গভর্নমেন্টকে জমা করলে, গভর্নমেন্ট খুশি হয়ে গেল, গভর্নমেন্ট তখন আর কিছু বলতো না, তোমার ওই 5 লাখ যেটা প্রফিট বেরিয়েছিল সেটাই প্রফিট। ওখানে যদি তুমি যেহেতু টিডিএসটা কাটোনি, ওকে 3 লাখই পেমেন্ট করে দিয়েছো, কাকে 3 লাখ পেমেন্ট করে দিয়েছো? পার্টিকে। তখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তো ট্যাক্সটা পায়নি, তার সেই জন্য মানে 10 এর জায়গায় আবার 30 চার্জ করবে, ওটা 20% এক্সট্রা দিবে। ওইরকম হিসাব দেখলে হবে না, তুমি যেহেতু টিডিএসটা গুলিয়ে যাওয়ার কিছু নেই। দেখো প্রথম সেন্টেন্স কি আছে, যে তুমি যদি কোনো রেসিডেন্টকে পে করো কিন্তু টিডিএস না কাটো, তখন 100% চার্জ, মানে রেসিডেন্টকে পে করো টিডিএস না কাটো, তাহলে 30% ডিসঅ্যালাউ। আর যদি নন রেসিডেন্টকে পে করো, টিডিএস না কাটো, নন রেসিডেন্ট বা আউটসাইড ইন্ডিয়াতে পে করেছো কিন্তু টিডিএস কাটোনি, টিডিএস কাটার দরকার ছিল,
তো সেক্ষেত্রে 100% ডিসঅ্যালাউ। তো এখন যে আমি এক্সাম্পলটা নিয়েছি কিসের, রেন্টের এক্সাম্পল নিয়েছি, আর আমি নিয়েছি 30 রেসিডেন্টের কেস নিয়েছি, রেসিডেন্টকে পে করেছে, তাহলে 30%। 30% ডিসঅ্যালাউ হবে, 30% ডিসঅ্যালাউ হবে। তার মানে তুমি ধরো 3 লাখ এখানে দেখিয়ে দিয়েছো, কিন্তু তুমি তো টিডিএসই কাটোনি, যাকে পে করেছো তাকে 3 লাখ সোজা পে করে দিয়েছো, কোনো টিডিএসই কেটে গভর্নমেন্টকে জমা করোনি। টিডিএস কেটে নিজের পকেটে রাখতে হয় না, জমা করতে হয়, তো কাটোনি। তো এখন বলছে যেহেতু তুমি টিডিএস কাটোনি, তাহলে তোমার 30% আমরা কি করে দেবো, ডিসঅ্যালাউ করে দেবো। কার 30? 3 লাখের 30। 3 লাখের 30 হলে কত হয়, 90,000 দিতে হয়। তার মানে তোমার প্রফিট কত দাঁড়াবে, 5,90,000। 5,90,000 হচ্ছে প্রফিট ইনকাম ট্যাক্সের হিসাবে, কারণ তুমি রুল ফলো করোনি, সেই জন্য তোমাকে পেনাল্টি হিসাবে। এরই উপর এবার ট্যাক্সের হিসাব হবে, এর হিসাবে ট্যাক্সের হিসাব হবে। এটা এই ইনকামটাকে, এটাকে ধরা হবে ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন। এবার তোমার ট্যাক্সের হিসাবে তো 5টা হেড মিলে হবে, ট্যাক্সের হিসাব 5টা হেড মিলে হবে। ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন 5,90,000 হবে ইনকাম ট্যাক্সের হিসাবে, কারণ তুমি রুল ফলো করো যেটা বলা হয়েছে। বুঝতে পেরেছো না? এখনো ডাউট আছে? বলো, ডাউট আছে? ডাউট নেই। আচ্ছা, এরপরের আইটেম কি আছে আমি দেখে নেবো। আর ওই যে রেন্টের কেসটা আমি বললাম, ওটা তুমি রেসিডেন্টকে পে করেছো বলে 30% ডিসেলাও হচ্ছে। যদি তুমি নন রেসিডেন্টকে পে করতো, ধরো কোনো পার্টিকে পে করেছো, সে তো সারাদিন সারা বছরই ইন্ডিয়ার বাইরে রয়েছে, কিন্তু তার বাড়িটা হয়তো ইন্ডিয়াতেই ছিল, বাড়িটা ইন্ডিয়াতেই ছিল কিন্তু সে সারা বছরই ইন্ডিয়ার বাইরে থাকে, তাকে টাকা পেমেন্ট করে দিয়েছো কিন্তু টিডিএস কাটোনি, তাহলে যে 3 লাখ যেটা পে করেছো পুরোটাই কি হয়ে যেত, ডিসঅ্যালাউ। তার মানে তোমার নেট প্রফিট 5 + 3 8 লাখ, ট্যাক্স আমাকে বেশি দেবেন। ট্যাক্স বেশি পে করতে হবে। আচ্ছা, এরপরের টপিক এসে যাব, ক্যাশ পেমেন্ট ইন এক্সেস অফ 10,000। ইনকাম ট্যাক্সের হিসাবে তুমি কত টাকার বেশি ক্যাশ পেমেন্ট করতে পারবে না, 10,000-এর বেশি। কোন সেকশনে বলা রয়েছে, 40A সাবসেকশন 3। 40A সাবসেকশন 3 তে বলা রয়েছে কি তুমি 10,000-এর বেশি পেমেন্ট করতে পারবে না। আচ্ছা, 10,000 বা তার বেশি, 10,000 বা তার বেশি, 10,000 না, এখানে 10,000-ই রয়েছে, 10,000-এর বেশি, 10,000 পর্যন্ত করা যাবে, মোর দেন আছে, 10,000 পর্যন্ত করা যাবে। সিঙ্গেল ডেতে সিঙ্গেল পার্সনকে, সিঙ্গেল ডেতে সিঙ্গেল পার্সন, একদিনে অনেকজন রয়েছে, সবাইকে তুমি 8 8 8 8 9 9 9 করে দাও, কোনো অসুবিধা নেই, কিন্তু একজনকে 10,000-এর বেশি দেওয়া যাবে না একদিনে। 10 দিন ধরে দাও, আজকে 10, কালকে 10, তারপর দিন 10। সিঙ্গেল ডেতে সিঙ্গেল পার্সনকে 10,000-এর বেশি দেওয়া যাবে না। সিঙ্গেল ডেতে সিঙ্গেল পার্সনকে 10,000-এর বেশি ক্যাশে পে করা যাবে না, ক্যাশে, এটা ক্যাশের রেস্ট্রিকশন। তাকি তুমি উল্টো পাল্টা কাজ না করো ক্যাশের থ্রু দিয়ে। যদি তুমি করে থাকো তাহলে কি হবে, যে খরচাটা তুমি করেছো ক্যাশের থ্রু দিয়ে সেটা পুরোটাই ডিসঅ্যালাউ হয়ে যাবে, সেই খরচাটা পুরোটাও ডিসঅ্যালাউ, পুরোটাই ডিসঅ্যালাউ হয়ে যাবে। সাপোজ আমরা যে এখনই এক্সাম্পলটা নিয়েছিলাম, সাপোজ রেন্ট, রেন্ট কি করেছো তুমি, 3 লাখ টাকার রেন্ট দিয়েছো, পুরোই ক্যাশে দিয়েছো, পুরোই ক্যাশে দিয়েছো, প্রত্যেক মাসে 25,000 ক্যাশ, 25,000 ক্যাশ, 25,000 ক্যাশ। তার মানে তুমি যে পেমেন্ট করেছো 3 লাখ সবই ক্যাশে করেছো, আর প্রত্যেকবারই যখন পেমেন্ট করো প্রত্যেকবারই কি ছিল, 25,000, মানে 10,000-এর বেশি ছিল, 10,000-এর বেশি ছিল। সিঙ্গেল ডেতে কোনো পার্সনকে 25,000-এর বেশি দিয়েছো, তার মানে 3 লাখ টাকা কি হয়ে যাবে, ডিসঅ্যালাউ হয়ে যাবে। তার মানে তোমার প্রফিট 5 আর থাকবে না, হয়ে যাবে 8। আমি রেন্টের এক্সাম্পল ছেড়ে দিলাম, পারচেজের এক্সাম্পলে আসছি। সাপোজ কোনো পার্টির কাছ থেকে তুমি পারচেজ করেছো 2.5 লাখ টাকার, সেই পার্টিকে কি করেছো, বলছো ক্যাশ আছে আমার, নিয়ে যাও, ওই টাকা তো আমি বাঁচিয়ে রেখেছিলাম অন্যভাবে, তুমি নিয়ে যাও, ঠিক আছে। তো পারচেজ করেছো
কিসে পারচেজ করেছো? ক্যাশে। ক্যাশে পারচেজ করেছো, আর সেটা 10,000-এর বেশি সিঙ্গেল ডেতে পে করেছো। এবার তুমি কি করতে পারো, কিছু কিছু করে দিতে পারো, তাকে বলতে পারো যে তুমি 25 দিন আসো, 25 × 10, 25 বার পেমেন্ট করতে পারো। সেক্ষেত্রে ঠিক আছে, সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু সিঙ্গেল ডেতে সিঙ্গেল পার্সনকে 25,000-এর বেশি, 10,000 সরি 10,000-এর বেশি পে করা যাবে না ক্যাশে। কিন্তু এই লিমিটটা বেড়ে যাবে, কিন্তু এই লিমিটটা বেড়ে যাবে কোন বিজনেসের ক্ষেত্রে? যারা গুডস ক্যারেজ বিজনেসে ইনভলভ রয়েছে তাদেরকে বলা হচ্ছে তোমরা 35,000 পর্যন্ত ক্যাশে পে করতে পারো। যারা প্লাইং অফ এনগেজ ইন দ্য বিজনেস অফ প্লাইং, হায়ারিং, লিজিং অফ গুডস ক্যারেজ, যারা এই বিজনেসে ইনভলভ রয়েছে তাদের ক্ষেত্রে ওই 10,000-এর লিমিটটা হয়ে যাবে 35,000। তার মানে তারা 35,000 পর্যন্ত ক্যাশে সিঙ্গেল ডেতে সিঙ্গেল পার্সনকে পে করতে পারে। বুঝতে পারলে? এখানে আর কিছু বলার নেই। তাহলে স্যার পারচেজের ক্ষেত্রে তো ক্যারেজ ইনওয়ার্ড হচ্ছে। হ্যাঁ, ক্যারেজ ইনওয়ার্ড হচ্ছে, ক্যারিং চার্জটা তো ক্যারেজ ইনওয়ার্ড হবে। সাপোজ আপনি পারচেজ যে করেছেন গুডসটা, সেই পারচেজটাই 2.5 লাখের করেছিলাম, আমি যে এক্সাম্পলটা দিলাম 2.5 লাখের, সেটা গুডসের পারচেজ, গুডসের পারচেজটাই 2.5 লাখ ছিল, আর সেই পুরোটাই ধরুন ক্যাশে পে করে দিয়েছেন। তার মানে আপনি তো প্রফিট অ্যান্ড লস ট্রেডিং অ্যাকাউন্ট তো বানাবেন, ট্রেডিং অ্যাকাউন্টে নিশ্চয়ই আপনি কি দেখিয়ে থাকবেন? ট্রেডিং অ্যাকাউন্টে নিশ্চয়ই আপনি টু পারচেজ দেখিয়ে থাকবেন, টু পারচেজ দেখিয়ে থাকবেন। তো টু পারচেজ দেখিয়ে থাকা মানে এখানে আপনার যে 2.5 লাখ দেখিয়েছিলেন, ধরো এখানে 10 লাখ রয়েছে পারচেজ সারা বছরে 10 লাখ, তার মধ্যে 2.5 লাখ তো ক্যাশে আছে, আর 2.5 লাখ পুরো ক্যাশ, আর যে 2.5 লাখের ক্যাশ পুরোই তো আপনি ক্যাশেই করেছেন সিঙ্গেল ডেতে। তার মানে যে প্রফিটটা তোমার বেরোবে, গ্রস প্রফিটটা যেটা বেরোবে, গ্রস প্রফিট থেকে আবার নেট প্রফিট বেরোবে, সেই নেট প্রফিটের সাথে কি হয়ে যাবে? 2.5 লাখ জুড়ে যাবে, কারণ তুমি রুলস ফলো করেন, 10,000-এর বেশি ক্যাশে দিয়ে দিয়েছো। আচ্ছা, 10,000-এ মানে সিঙ্গেল ডেতে করা যাবে না? সিঙ্গেল ডেতে করা যাবে না, সেই জন্য তো বললাম যে 25 দিনে তুমি আমার পেমেন্ট করো। বক্তব্য ছিল স্যার যে পারচেজের যে মেটেরিয়াল গুলো এসছে, হুম। কোনো একটা গুডস ক্যারিয়ার তো নিয়ে এসছে, হ্যাঁ তাকে আমি 25,000 করে দিতে পারি একটা সিঙ্গেল পার্সন। হ্যাঁ ঠিক। গুডস ক্যারেজ এখানে কি বলা আছে আমি দেখে নিচ্ছি। ইন কেস অফ পেমেন্ট মেড ফর, হ্যাঁ, গুডস ক্যারেজ বিজনেসে যারা রয়েছে ওদেরকে তুমি পেমেন্ট করতে পারো, ওদেরকে তুমি পেমেন্ট করতে পারো 35,000-এর বেশি। এখানে বলা আছে ইন কেস অফ পেমেন্ট মেড ফর, পেমেন্ট মেড ফর, যারা গুডস ক্যারেজ বিজনেস ইনভলভ রয়েছে তাদেরকে তুমি পেমেন্ট করতে পারো 35,000-এর বেশি, সরি 35,000 পর্যন্ত ক্যাশে দিতে পারো, 35,000 পর্যন্ত ক্যাশে পে করতে পারো, 35,000 পর্যন্ত ক্যাশে পে করতে পারো কোন বিজনেসকে? যারা গুডস ক্যারেজ বিজনেসে ইনভলভ রয়েছে। অন্য কাউকে যদি পেমেন্ট করো, কত লিমিট? 10,000। বুঝতে পারলে? তার মানে যারা গুডস ক্যারেজ করছে, আচ্ছা স্যার, ট্রান্সপোর্টেশন, 2.5 লাখের ধরুন পারচেজ করেছি, হুম, সিঙ্গেল ডেতে না করে মানে এট এ টাইম করবো? করা যাবে তো বলা হলো। সিঙ্গেল ডেতে না পে করে তুমি সিঙ্গেল ডেতে করেছি ধরুন। সিঙ্গেল ডেতে করলে তাহলে তো বললাম যে তোমার যে 2.5 লাখ, এখানে যে 10 লাখ, 10 লাখ পারচেজের মধ্যে 2.5 লাখ তো ক্যাশে ঢুকে রয়েছে, হ্যাঁ, সিঙ্গেল ডেতে 2.5 লাখ দিয়ে দিয়েছো তুমি তো বললে। হ্যাঁ, তার ফলে ট্রেডিং অ্যাকাউন্ট থেকে গ্রস প্রফিট কোথায় গিয়েছে? প্রফিট অ্যান্ড লসে। আচ্ছা, আর প্রফিট অ্যান্ড লসের প্রফিট কত রয়েছে? 5 লাখ ধরো রয়েছে, হুম। এই প্রফিটের সাথে ওই 2.5 লাখ জুড়ে যাবে, তার মানে তোমার কত প্রফিট দাঁড়াবে? 7,50,000 হয়ে যাবে। আচ্ছা, কিছু এক্সেপশন রয়েছে, কিছু এক্সেপশন রয়েছে যেখানে 10,000-এর বেশি ক্যাশে পে করা যেতে পারে, কিছু এক্সেপশন রয়েছে যেখানে 10,000-এর বেশি ক্যাশে পে করা যেতে পারে। কি কি এক্সেপশন রয়েছে? যদি তুমি গভর্নমেন্টকে পে করো, গভর্নমেন্ট বলছে ঠিক আছে, গভর্নমেন্ট বলছে আমাকে পে করলে 10,000-এর বেশি ক্যাশে পে করা যেতে পারে। হ্যাঁ, ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ক্ষেত্রে তুমি ক্যাশে 10,000-এর বেশি পে করতে পারো, কারণ ওটা তো ট্র্যাক হয়ে যাবে না, জমা করলে তো ট্র্যাক হয়ে যাবে ব্যাংকে, তুমি যখন জমা করবে ক্যাশ, ব্যাংকে 10,000-এর বেশি পে করা যেতে পারে, জমা করা যেতে পারে।
ব্যাংকে 10,000-এর বেশি পেমেন্ট করা যেতে পারে, জমা করা যেতে পারে, ব্যাংক ফাইন্যান্সিয়াল কিন্তু ইনস্টিটিউশন। উইথড্র করতে পারবো না। হ্যাঁ, না সেটা আলাদা রুলস, এখানে পেমেন্টের রুলস চলছে। বা তুমি যদি ধরো তুমি গ্রামে চলে গেছো, কি করবে? এগ্রিকালচারিস্টের কাছ থেকে এগ্রিকালচারাল প্রডিউস কিনবে। ধরো তোমার বিজনেস আছে পটাটো চিপস বানানো, তুমি আলু কিনতে গিয়েছো এগ্রিকালচারিস্টের কাছে, তো গভর্নমেন্ট বলছে ঠিক আছে তুমি যখন এগ্রিকালচারাল প্রডিউস, সেক্ষেত্রে 10,000-এর লিমিট আমরা লাগাবো না। কত টাকা সেই সেক্ষেত্রে কোনো লিমিট নেই, সেক্ষেত্রে তুমি যত খুশি ক্যাশে পে করতে পারো। তার মানে তুমি যদি পটাটো চিপসের বিজনেস করো আর পটাটো কেনার জন্য এগ্রিকালচারিস্টের কাছে যাও, এগ্রিকালচারিস্টের কাছে গিয়ে পেমেন্ট করো ক্যাশে যত খুশি, সেটা অ্যালাউ হয়ে যাবে। বুঝতে পারলে? যদি আমি পটাটোর ধরুন ট্রেডিং করি, আর তখন কি তো যদি- সেটা তোমার পটাটো ট্রেডিং করো বলতে মানে কিছু পারচেজ কার কাছ purchase থেকে করি, করছো? হ্যাঁ, বলো, পারচেজ কার কাছ থেকে করছো? এগ্রিকালচারের কাছ থেকে এগ্রিকালচারিস্টের কাছ থেকে, তাহলে তো অ্যালাউ বললাম। ওর পর এগ্রিকালচারাল প্রডিউস হতে হবে, পটাটো এগ্রিকালচারাল প্রডিউস। হুম। কিন্তু পটাটো থেকে যখন চিপস হয়ে গেল, সেটা কি এগ্রিকালচারাল প্রডিউস? চিপস এগ্রিকালচারাল প্রডিউস নয়। ধরো প্যাডি কেনার জন্য তুমি গ্রামে গিয়েছো, তো সেখানের যে প্রডিউস করেছে ফার্মার, তাকে তুমি যত খুশি পে করতে পারো ক্যাশে, এইসব জায়গায় অ্যালাউ রয়েছে। ধরো তুমি ডেয়ারি ফার্মের জন্য, ডেয়ারি মিল্ক বানানোর জন্য তুমি গ্রামে গিয়েছো, সেখান থেকে মিল্ক নিয়ে আসছো, তো তাদের পেমেন্ট করা যেতে পারে ক্যাশে 10,000-এর বেশি। বা যেখানে এমন কোনো ভিলেজ টাউন রয়েছে যেখানে ব্যাংকিং ফ্যাসিলিটি নেই, তুমি এমন একটা রিমোট জায়গাতে গিয়েছো যেখানে ব্যাংকিং ফ্যাসিলিটি নেই, তো সেক্ষেত্রে তুমি, এখানে লেখা আছে না, হুইচ ইজ নট সার্ভ বাই ব্যাংক, যেখানে ব্যাংকিং ফ্যাসিলিটি নেই সেখানেও তুমি ক্যাশে পে করতে পারো। তো এখানে কিছু এক্সেপশন রয়েছে, তোমরা দেখে নেবে। তো এই জায়গায় ছাড় রয়েছে, বাকি সব জায়গাতেই 10,000-এর বেশি পেমেন্ট করলে সিঙ্গেল ডেতে সিঙ্গেল পার্সনকে সেটা ডিসঅ্যালাউ হয়ে যাবে। এটা আমি আর পড়াচ্ছি না, তোমরা রিড করে দেখে নেবে। তো এখানে তো মানে কি আছে, মানে ধরুন কাউকে আমি 2.5 লাখ টাকায় মানে সিঙ্গেল ডেতে পেমেন্ট করলাম, হ্যাঁ, আর ক্যাশে আমি এগুলো দেখালাম সব না। এক্সেপশন। হ্যাঁ, কি বলছো? কাউকে 2.5 লাখ পেমেন্ট করলাম, হুম, আর মানে ক্যাশে দেখালাম না এখানে 2.5 লাখ, হ্যাঁ, তাহলে তো ভালো। এগ্রি করবে আমি 10,000 করে delivery তুমি পেমেন্ট করেছো কিন্তু খরচা হিসেবে দেখাচ্ছ না, তো কোনো অসুবিধা নেই। তুমি যদি তোমার প্রফিট অ্যান্ড লসে কোনো খরচা করে থাকো, মানে বিজনেসের কোনো খরচা না দেখাও, তো কিছুই হবে না। তুমি বলেছো আমি পারচেজ করেছি কিন্তু পারচেজ দেখাচ্ছি না, তাই তো? পারচেজ করেছো কিন্তু পারচেজ দেখাবে না, পারচেজ করেছি, পারচেজ দেখাবো, কেন দেখাবো? দেখাবে, তাহলে তো তোমার কিন্তু পেমেন্ট ক্যাশে করেছি, ওই 2.5 লাখ ওটাকে মানে শর্টে মানে যেটা আপনি বলছেন 10-এর বিলোপ করতে না। আচ্ছা, ওইটা এন্ট্রিটা করবে অতবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাহলে ওইভাবে এন্ট্রি মেরে রাখতে হবে অ্যাকাউন্ট, ওরা তো ওইভাবেই মেনটেন করে রাখে। ধরো তুমি একসাথে পেমেন্ট করলে, কিন্তু তুমি যখন জার্নাল এন্ট্রি করছো তখন তোমাকে 25 বার এন্ট্রি করতে হবে। তুমি 2.5 লাখ ক্যাশে পে, ওটা ও ম্যানুপুলেশনের কথা বলছে, যে আমি 2.5 লাখ তো পে করে দেবো ক্যাশে, কিন্তু আমি এন্ট্রি করবো, ক্যাশের এন্ট্রি করবো ক্যাশ আলাদা আলাদা 10,000 করে 25 বার করা যেতে পারে, তাহলে কিছু হবে না। কিছু হবে না। আচ্ছা, এখানে তাহলে এক্সাম্পল রয়েছে দেখো, যে তার ব্রাদারের কাছ থেকে কিনেছে কত টাকা দিয়ে, গুডস কিনেছে। দেখো, সাপোজ কোনো পার্সন তার ব্রাদারের কাছ থেকে গুডস কিনেছে কত টাকা দিয়ে, 21,000 টাকা দিয়ে, কিন্তু তার মার্কেট ভ্যালু কত আছে, 19,000। কোনো প্রোডাক্টের প্রাইস রয়েছে মার্কেটে 19,000, তুমি তোমার ভাইয়ের কাছ থেকে 21,000-এ কেন কিনবে? যেখানে মার্কেটে 19,000-এ পাওয়া যাচ্ছে? তুমি খরচা বেশি দেখাতে চাইছো? তুমি তোমার ভাইয়ের থেকে কেন 21,000-এ কিনবে?
যেখানে মার্কেটে 19,000-এ পাওয়া যাচ্ছে। তার মানে পেমেন্ট টু রিলেটিভ ইন এক্সেস অফ ফেয়ার মার্কেট ভ্যালু লেখা ছিল না? এখানে তাহলে কত পে করছো? এক্সেস কত পে করছো? 3,000 রিলেটিভকে এক্সেস পে করছো 2,000 টাকা, তাহলে ডিসঅ্যালাউ হয়ে যাবে কোন সেকশনের হিসাবে? 40A3 নয়, 40A2 এই সেকশনের হিসাবে। আরো একটা সেকশন এখানে লেগে যাবে, এখানে দেখো পুরোটাই কি করেছে? ক্যাশে পে করেছে, পুরোটাই ক্যাশে পে করেছে। তুমি যদি ক্যাশে পেমেন্ট করো তোমার ভাইকে, তাহলে কি হয়ে যাবে? পুরোটাই ডিসঅ্যালাউ হয়ে যাবে, কারণ কতর বেশি আছে? 10-এর বেশি রয়েছে। তার মানে এখানে ডিসঅ্যালাউ 2,000 হবে কি ডিসঅ্যালাউ 21,000 হবে? তাহলে এখানে দুটো সেকশন লাগছে। এক তো তুমি রিলেটিভকে পে করেছো, এক্সেস পে হ্যাঁ রিলেটিভকে এক্সেস পে করেছো 2,000, যেখানে মার্কেট ভ্যালু 19,000, তুমি সেখানে 21,000-এ কিনছো। তার জন্য কোন সেকশন লাগছে? তার জন্য সেকশন লাগছে 40A2। 40A2 তুমি যদি উপরে গিয়ে দেখো কোথায় লেখা ছিল, 40A2 এইখানে লেখা ছিল। এইগুলো তাহলে 40, এটা তাহলে 40A2 হবে, 40A2। আর 40A3-তে তো ক্যাশ ক্যাশের এক্সেস পেমেন্ট করেছো। দুটোই আসবে। দুটো সেকশনই লেগেছে, কিন্তু রিলেটিভকে পেমেন্টের হিসাবে, রিলেটিভকে পেমেন্ট করলে সেই হিসাবে ডিসঅ্যালাউন্স দাঁড়াচ্ছে 2,000, কিন্তু তোমার ক্যাশ পেমেন্টের যে সেকশন রয়েছে 10,000-এর বেশি, সেটা অ্যাপ্লাই করলে তোমার ডিসঅ্যালাউন্স দাঁড়াবে 21,000। তাহলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কোনটা লাগাবে বলো? লোয়ার ক্যাশ পেমেন্টের সেকশন লাগাবে, কারণ এই সেকশনটা ওভাররাইড করছে কোন সেকশনকে? এই সেকশনকে ওভাররাইড করছে। ওভাররাইড করছে বলতে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট দেখবে যে কোনটার বেনিফিট আমার কাছে বেশি, আমার কাছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে কোনটার বেনিফিট বেশি, যদি 2,000 ডিসঅ্যালাউ করে কি 21,000 ডিসঅ্যালাউ করে। 21,000 তার মানে কোন সেকশনটা ওভাররাইড করে যাচ্ছে? এই সেকশনটা ওভাররাইড করে যাচ্ছে এই সেকশনকে। তার মানে ডিসঅ্যালাউন্স হবে 21,000। বুঝতে পারলে? ডিসঅ্যালাউন্স হবে 21,000, 21,000-ই রয়েছে এখানে লেখাই রয়েছে, দেখো ওভাররাইড করে গেছে সেই জন্য। আচ্ছা এরপরের এক্সাম্পলে চলে যাব। রাজ রিয়েল এস্টেট ডিলার। রিয়েল এস্টেট ডিলার মানে বোঝো কি বোঝো না? রিয়েল এস্টেট ডিলার মানে বোঝো কি বোঝো না? মানে যে বাড়ি যারা বিল্ডিং ল্যান্ড বিল্ডিং বিক্রি করে, রিয়েল এস্টেট বলতে বিল্ডিং এর কথাই, বিল্ডিং যারা বিক্রি করে, সে কি করেছে? 10 লাখ টাকার বিল্ডিং পারচেজ করেছে, পেমেন্ট করেছে কিসে? ক্যাশে। 10 লাখ টাকা পুরোটাই কি হয়ে যাবে? ডিসঅ্যালাউ। তারপর এক্সাম্পল, করণ স্যালারি পে করেছে এমপ্লয়িকে 24,000 ক্যাশে, পুরোটা ডিসঅ্যালাউ হয়ে যাবে। বার্নে গুডস পারচেজ করেছে ক্যাশে 40,000 টাকার টেডের কাছ থেকে। টেডকে একজন ভিলেজারের কাছ থেকে গুডস পারচেজ করেছে 40,000 টাকা ক্যাশে পে করেছে। allow হবে তো এখানে বলেছে মেক্স পেমেন্ট টু টেড ইন হিজ ভিলেজ ওয়ার ব্যাংকিং ফ্যাসিলিটি নো ব্যাংকিং ফ্যাসিলিটি অ্যাভেলেবল। সে ভিলেজারকে কেন পে করেছে? সেখানে ব্যাংকিং ফ্যাসিলিটি ছিল না, সেই জন্য পে করেছে। তো আমরা এক্সেপশনে দেখেছি যে অ্যালাউ রয়েছে, তার মানে এটা অ্যালাউ হয়ে যাবে। রাকেল পারচেজ গুডস 65,000 টাকার গুডস কিনেছে, মেক্স পেমেন্ট 30,000 টাকা চেকে পেমেন্ট করেছে। যে 65,000-এর মধ্যে 30,000 তো চেকে, অ্যালাউ কি অ্যালাউ নয়? 30,000 তো অ্যালাউ। এরপরে দেখবো কি আছে। আচ্ছা তারপরে 7,500 কিছুদিন পরে পে করেছে, একদিন পরে মনে হয়। ডেট কি আলাদা আছে না সেম ডেতে? কিছুটা চেকে কিছুটা ক্যাশে। 7,500 ঠিকই তো আছে, কোনো ডিসঅ্যালাউন্স হবে না। পুরোটাই অ্যালাউ হয়ে যাবে বলে দিয়েছে, অ্যালাউ বলে দিয়েছে। আচ্ছা মনিকার কে কেস কি আছে? মনিকা কি করেছে?
12,000 টাকার গুডস কিনেছে, 5,000 টাকার গুডস কিনেছে, ডেট সেম আছে জ্যাকের কাছ থেকে, তার মানে সে কত টাকার কিনলো? 17,000 টাকার গুডস কিনেছে, একটা 12,000-এর আর একটা 5,000-এর, একটা 12,000-এর আর একটা 5,000-এর, টোটাল 17,000 টাকার গুডস কার কাছ থেকে কিনেছে? জ্যাকের কাছ থেকে, জ্যাকের কাছ থেকে, জ্যাকের কাছ থেকে। তাকে পুরো টাকাই দিয়ে দিয়েছে 17,000 টাকা কিসে? 31 তারিখে। তাহলে পুরোটাই ডিসেলাম, 10-এর বেশি। তাহলে আমরা এতটা দেখে নিলাম। এর পরের সেকশন রয়েছে 43B। 43B কিসের জন্য? 43B কিসের জন্য? 43B বলছে যে কিছু পেমেন্ট রয়েছে, মানে কিছু এক্সপেন্স রয়েছে, কিছু এক্সপেন্স রয়েছে যেগুলোর ছাড় তুমি পাবে শুধুমাত্র পেমেন্ট বেসিসেই। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে আমরা 43B এই সেকশনে কিছু এক্সপেন্স লিখে দেব, আমরা লিখে দিয়েছি অলরেডি। সেই এক্সপেন্স গুলোর ছাড় তুমি নিতে পারবে, ছাড় বলতে প্রফিট এন্ড লসে দেখাতে পারবে, ছাড় বলতে এখানে প্রফিট এন্ড লসে দেখাতে পারবে শুধুমাত্র পেমেন্ট বেসিসেই। পেমেন্ট যদি করে থাকো তবেই তুমি দেখাতে পারবে। কি কি এক্সপেন্স রয়েছে দেখো। ট্যাক্স, তুমি কোনো ট্যাক্সের পেমেন্ট ট্যাক্স পারপাসে ধরো খরচা হবে কোনো বছরে, সেটা তুমি তখনই দেখাতে পারবে যদি সেটা অ্যাকচুয়ালি পে করো। এখানে কিন্তু কোন ট্যাক্সের কথা চলছে? ইনকাম ট্যাক্সের তো কথা চলছেই না। ইনকাম ট্যাক্স তো তুমি কখনোই দেখাতে পারবে না প্রফিট অ্যান্ড লসে। এখানে আদার ট্যাক্সের কথা চলছে, ধরো জিএসটি। জিএসটি তুমি প্রফিট অ্যান্ড লসে, প্রফিট অ্যান্ড লস বা ট্রেডিং অ্যাকাউন্ট দুটোর কথাই বলা হচ্ছে, একটা নয়। ট্রেডিং বা প্রফিট অ্যান্ড লসে জিএসটি তখনই দেখাতে পারবে যদি তোমার জিএসটিটা অ্যাকচুয়ালি পেমেন্ট হয়ে থাকে। ধরো মিউনিসিপ্যাল ট্যাক্স, বিজনেস করছো, মিউনিসিপ্যালিটি এলাকাতে রয়েছো, বাড়ি রয়েছে, মিউনিসিপ্যাল ট্যাক্স দিতে হতে পারে দোকানের জন্য। তো মিউনিসিপ্যাল ট্যাক্সটা তখনই তোমার প্রফিট অ্যান্ড লসে তুমি দেখাতে পারবে যদি অ্যাকচুয়ালি পেমেন্ট হয়ে থাকে সেই বছরে। ধরো পেমেন্ট হয়নি, ডিউ রয়েছে, তুমি দেখাতে পারবে না, দেখাতে পারবে না। কোনো যদি ট্যাক্স ফিজ ডিউ থাকে গভর্নমেন্টে, কারেন্ট লাইবিলিটিতে থাকবে সেটা ঠিক আছে, কিন্তু প্রফিট অ্যান্ড লসে তুমি তুমি কি করবে? তুমি যদি অ্যাকাউন্টস বানাও, সাপোজ তুমি যদি অ্যাকাউন্টস বানাও, তুমি কি করো? যেটা ডিউ থাকে সেটা দেখাও কি দেখাও না? সেটাও তো দেখাও। যেমন আমরা কি স্যালারি, আউটস্ট্যান্ডিং স্যালারি অ্যাড করে দেখিয়ে দিল। ধরো মিউনিসিপ্যাল ট্যাক্স সারা বছরের মিউনিসিপ্যাল ট্যাক্স দেখিয়ে দিলে, সেটা পেমেন্ট হোক বা না হোক তুমি দেখিয়ে দাও, তো দেখাও কি দেখাও না? আমরা যে অ্যাকাউন্টস মেনটেন করি সেটা কি বেসিসে মেনটেন করি? অ্যাক্রুয়াল বেসিসে মেনটেন করি। অ্যাক্রুয়াল বেসিসে পেমেন্ট না হলেও তুমি দেখাও। পারচেজ যত হয়েছে সেটা দেখিয়ে দাও। তুমি কি দেখাও যতটা ক্যাশ পারচেজ হয়েছে ততটা দেখাও কি? না পুরো পারচেজই দেখাও? পুরো পারচেজই তো দেখাও। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে ওসব ঠিক আছে, তোমার ধারে পারচেজ হলে তুমি দেখিয়ে দেবে, পারচেজ দেখিয়ে দেবে, ওগুলোতে আমাদের কোনো প্রবলেম নেই। আমরা 43B তে কিছু এক্সপেন্স বলে রেখেছি, এই এক্সপেন্স গুলো তখনই তুমি প্রফিট অ্যান্ড লসে দেখাবে যদি তার অ্যাকচুয়াল পেমেন্ট হয়ে থাকে। বুঝতে পারলে? এই এক্সপেন্স গুলোর ক্ষেত্রেই প্রবলেম রয়েছে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তোমাকে দেখাতে দিচ্ছে না, কিসের বেসিসে? অ্যাক্রুয়াল বেসিসে। শুধুমাত্র পেমেন্ট হলেই তবে তুমি প্রফিট অ্যান্ড লসে দেখাবে। আর যদি তুমি দেখিয়ে থাকো তাহলে কি করতে হবে? ঘুরে অ্যাড ব্যাক করতে হবে, অ্যাড ব্যাক করতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখলাম যদি কোনো ট্যাক্স ডিউ থাকে তোমার, সেটা প্রফিট অ্যান্ড লসে দেখিয়ে থাকলে অলরেডি ঘুরে অ্যাড ব্যাক হবে। তারপরে রয়েছে কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড। যদি কোনো ফান্ড বানিয়েছো, যদি কোনো ফান্ড বানিয়ে থাকো যেটা কার বেনিফিটের জন্য? এমপ্লয়ির বেনিফিটের জন্য। বিভিন্ন ধরনের ফান্ড হয়, এমপ্লয়ি বেনিফিটের জন্য প্রভিডেন্ট ফান্ড। তো সেই ফান্ডে তুমি যদি না পে করো তাহলে কিন্তু দেখাতে পারবে না। এখানে তুমি কি দেখাতে পারো? যে যখন তুমি প্রফিট অ্যান্ড লস বানাচ্ছ তখন ধরো এমপ্লয়ির জন্য তুমি কন্ট্রিবিউট করেছো, এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু পিএফ, এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু পিএফ। ধরো এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু পিএফ ধরো 40,000, সারা বছরের কন্ট্রিবিউশন ধরো 40,000 হচ্ছে, সাপোজ ধরে নিলাম। তার মধ্যে তুমি কিন্তু কন্ট্রিবিউট করেছো 20,000,
তার মানে ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্টের হিসাবে তাহলে তুমি বেশি যে কন্ট্রিবিউশন করেছো ততটাই তুমি দেখাতে পারবে। ইনকাম ট্যাক্সের হিসাবে তুমি তো 20,000ই কন্ট্রিবিউট করেছো, এখনো 20,000 ডিউ আছে, 20,000 কন্ট্রিবিউট করেছো, অতটাই ছাড় হবে। নর্মালি তোমার কি হচ্ছে 40,000 সারা বছরের হচ্ছে, কিন্তু ইনকাম ট্যাক্সের হিসাবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তোমাকে 40,000 ছাড় দেবে না, কারণ তোমার 20,000 ডিউ রয়েছে। যেহেতু তুমি বসিয়ে দিয়েছো অলরেডি, প্রফিট অ্যান্ড লসে দেখিয়ে দিয়েছো, তাহলে ঘুরে অ্যাডব্যাক করতে হবে কত হাজার, 20,000 ঘুরে অ্যাডব্যাক করতে হবে, কারণ এখানে 20,000 ডিউ আছে। তাহলে আমরা দুটো আইটেম দেখে নিলাম, একটা দেখলাম যদি কোনো ট্যাক্স, ডিউটি, সেস, ফিস ডিউ থাকে, বা যদি কোনো প্রভিডেন্ট ফান্ড বা ওই ধরনের কোনো এমপ্লয়ির বেনিফিটের জন্য ফান্ড বানিয়েছো, সেখানে যদি কন্ট্রিবিউশন ডিউ থাকে, সেগুলো শুধুমাত্র পেমেন্ট বেসিসেই ছাড় হবে। তার কন্ট্রিবিউশন যতক্ষণ না হচ্ছে ছাড় নিতে পারবে না, প্রফিট অ্যান্ড লসে দেখাতে পারবে। ছাড় বলতে এখানে প্রফিট অ্যান্ড লসে দেখানো। আচ্ছা, বোনাস কমিশন যদি এমপ্লয়ির ডিউ থাকে, সেটাও তুমি দেখাতে পারবে না যতক্ষণ না কমিশন দিচ্ছ, বোনাস দিচ্ছ। বোনাস পেমেন্ট করো, তারপরে প্রফিট অ্যান্ড লসে দেখাও, কমিশন পেমেন্ট করো, তারপরে দেখাও। কার রুলে? ইনকাম ট্যাক্সের রুলে। আচ্ছা, যদি কোনো ইন্টারেস্ট ডিউ থাকে, লোন নিয়েছো আইসিআইসি ব্যাংক থেকে, কোনো ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে, বা স্টেট ফাইন্যান্সিয়াল কর্পোরেশন থেকে, এদের কাছ থেকে লোন নিয়েছো, বা শিডিউল ব্যাংক থেকে, এদের কাছ থেকে কি করেছো, লোন নিয়েছো, আর লোনের ইন্টারেস্ট এখনো ডিউ আছে, তুমি দেখাতে পারবে না, তুমি দেখাতে পারবে না টু ইন্টারেস্ট, টু ইন্টারেস্ট দেখাতে পারবে না। ধরো 50,000 ইন্টারেস্ট রয়েছে আর পুরো ইন্টারেস্টটাই ডিউ আছে, পুরো ইন্টারেস্টটাই ডিউ আছে, কি করে বোঝা যায় ইন্টারেস্ট তোমার ডিউ আছে কি নেই, সেটা কি করে বোঝা যায়? তোমার তোমার যখন ইন্টারেস্ট হয়ে থাকে, তোমার ব্যাংক কি করে, তোমার অ্যাকাউন্টেই ডেবিট করে দেয় ইন্টারেস্টকে, এবার তুমি পেমেন্ট করলে তবেই পেমেন্ট হবে। ধরো তুমি কোনো পেমেন্টই করোনি, তার মানে তোমার ইন্টারেস্ট ডিউ হয়ে গেছে, ডিউ হয়েছে কিন্তু পেমেন্ট করোনি। তাহলে 50,000 যদি তোমার ইন্টারেস্ট ডিউ হয়ে থাকে, তুমি না পেমেন্ট করো, আর যেটা তুমি দেখিয়ে থাকো অলরেডি, তাহলে ঘুরে অ্যাডব্যাক করতে হবে। বুঝতে পারলে? তাহলে কটা ডিসকাস করলাম, ট্যাক্স, ডিউটি, সেস, আর এমপ্লয়ির প্রভিডেন্ট ফান্ডে কন্ট্রিবিউশন বা আদার ফান্ড এমপ্লয়ির বেনিফিটের জন্য। আরেকটা এখনই বললাম ইন্টারেস্ট অন লোন, কোথার থেকে লোন নিয়েছো আবার রয়েছে, ব্যাংক থেকে বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে। তোমার পাশের বাড়ির কারুর কাছ থেকে সাপোজ লোন নিয়েছো, পাশের বাড়ির কারুর কাছ থেকে লোন নিয়েছো, সেটা কি লাগবে? সেক্ষেত্রে তুমি দেখাতে পারো, এখানে এদের নামই রয়েছে। তাহলে স্যার এটা বলতে পারি যে প্রফিট অ্যান্ড লসের যে এক্সপেন্সেস গুলো দেখাচ্ছি, সেগুলো অলরেডি পেমেন্ট হয়ে গেছে। না, পেমেন্ট কেন হয়ে গেছে? আমরা যে অ্যাকাউন্টসের রুলে বানিয়ে থাকি প্রফিট অ্যান্ড লস, সেটা তো অ্যাক্রুয়াল বেসিসে বানিয়ে থাকি, পেমেন্ট না হলেও আমরা দেখাই, স্যালারি আমাদের পেমেন্ট না হলেও দেখিয়ে দিই, পারচেজের পুরো পেমেন্ট না হলেও দেখাই, আর যার কি কি খরচা আছে বলো না, ইলেকট্রিসিটি এক্সপেন্স পেমেন্ট না হলেও দেখাই। তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে ঠিক আছে, ওগুলো ঠিক আছে, ওতে কোনো প্রবলেম নেই, কিন্তু এখানে যে কটা আইটেম বলে দিচ্ছি, এগুলো শুধুমাত্র তখনই দেখাবে যদি পেমেন্ট হয়ে থাকে। প্রথমে ট্যাক্স ডিউটি বললাম, তারপরে এমপ্লয়ির প্রভিডেন্ট ফান্ডে টাকা পাঠানো বলা হলো, তারপরে বলা হলো ইন্টারেস্টের কেস বলা হলো, আর দুটো আছে, আর দুটো না কটা আছে, আচ্ছা বোনাস কমিশন আর একটা রয়েছে, আরেকটা রয়েছে লাস্ট, লিভ স্যালারি। লিভ স্যালারি, লিভ স্যালারি কি জানো কি জানো না? লিভ স্যালারি, লিভ স্যালারি বলতে ধরো, এদিকে দেখো, শুনছো তো? ধরো তোমাকে বলা হয়েছে যে তোমার ছুটি প্রত্যেক মাসে 4টে করে রয়েছে, তো তুমি কি করলে, প্রত্যেক দিনই আসছো, প্রত্যেক দিনই আসছো, তোমার তাহলে ছুটি জমতে আছে, তুমি কি করলে, বছরের শেষে ছুটিকে টাকাতে কনভার্ট করলে। কিসে কনভার্ট করলে? টাকাতে। ছুটিকে টাকাতে কনভার্ট করলে, যেটাকে বলা হয় লিভ স্যালারি। লিভ স্যালারি সেটা কোম্পানির পলিসির উপর ডিপেন্ড করে, কোম্পানির যদি পলিসি থাকে তবেই হবে। তাহলে ছুটি না নিয়ে, ছুটি জমে গিয়ে তুমি যে ছুটিটা নিচ্ছ না, সেটাকে টাকাতে কনভার্ট করিয়ে নিচ্ছ, সেটাই হচ্ছে লিভ স্যালারি।
তো লিভ স্যালারি যতক্ষণ না পেমেন্ট হচ্ছে এমপ্লয়িকে তুমি দেখাতে পারবে না। তুমি হিসেব করে দিলে যে আমাকে এমপ্লয়িকে দিতে হবে এত টাকা লিভ স্যালারি, সে ছুটি নেয়নি বলে প্রফিট অ্যান্ড লসে দেখিয়ে দিলে আর প্রফিটকে কমিয়ে দিলে হবে না। যদি অ্যাকচুয়ালি পেমেন্ট করে থাকো তবেই তুমি পেমেন্ট করার পরে দেখাবে, পেমেন্ট তো আগে করো। তাহলে এই কটা আইটেমের জন্যই, শুধুমাত্র এই কটা আইটেমের জন্যই ক্যাশ বেসিসেই ফলো করা হবে। আদার যে সমস্ত পেমেন্ট আছে সেগুলো অ্যাক্রুয়াল বেসিসে চলবে, যেমন পারচেজের কথা বলা হলো, যেমন রেন্টের কথা বলা হলো। ধরো রেন্ট 10 মাসের পেমেন্ট করেছো, এখন 2 মাসের বাকি আছে, তবুও তুমি 12 মাসের দেখিয়ে দিতে পারো রেন্টকে। মানে আমি একদিকে প্রফিট অ্যান্ড লসে দেখালাম যে আমার 12 মাসের রেন্ট পেমেন্ট, মানে রেন্ট করতে হবে, পেমেন্ট করতে হবে। কিন্তু যদি আমার 2 মাসের পেমেন্ট না হয়ে থাকে সেটা আমি আউটস্ট্যান্ডিং স্যালারি হিসেবে হ্যাঁ সে তো দেখাতে, সেটা তো অ্যাকাউন্টসের রুল ঠিকই আছে, সে তো ঠিকই আছে। শুধুমাত্র আমাকে অ্যাক্রুয়াল বেসিসে আমাকে দেখিয়ে দিতে হবে। হ্যাঁ দেখিয়ে দিতে হবে, যেগুলো রেন্ট হলো, ইলেকট্রিসিটি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সব আমাকে দেখিয়ে দিতে হবে। শুধুমাত্র এই কটার ক্ষেত্রে রেস্ট্রিকশন রয়েছে ইনকাম ট্যাক্সের হিসাবে, ইনকাম ট্যাক্সের হিসাবে। অ্যাকাউন্টসের রুলে তো নর্মালি যেমন হয়ে থাকে। তাহলে আমরা এতদূর পর্যন্ত ডিসকাশন করে নিলাম, আর কিছু আছে কি দেখা যাক। আর কিছু তেমন নেই, এতদূর যে আমরা পড়েছিলাম তার কিছু এমসিকিউ রয়েছে, এমসিকিউ নয় ফিল আপ রয়েছে, ফিল আপ করে নাও। দেখো কি কি এক্সপেন্স ছাড় হবে না, কি কি এক্সপেন্স ছাড় হবে না। কনস্ট্রাকশন অফ টপ ফ্লোর অফ অফিস বিল্ডিং, তুমি অফিস বিল্ডিং কনস্ট্রাকশন করেছো 50 লাখের, ওটা কি প্রফিট অ্যান্ড লসে দেখাতে পারবে? বলো এটা কি টাইপের এক্সপেন্ডিচার, ক্যাপিটাল না রেভিনিউ? ক্যাপিটাল না রেভিনিউ? আমরা বিজনেস অ্যাকাউন্টিং এ পড়েছিলাম ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার। ক্যাপিটাল এক্সপেন্ডিচারে অ্যাসেট ক্রিয়েট হয়, রেভিনিউ এক্সপেন্ডিচারে অ্যাসেট ক্রিয়েট হয় না, অ্যাসেট মেনটেন হয়। কনস্ট্রাকশন নিউ হচ্ছে, এটা ক্যাপিটাল আছে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি তুমি প্রফিট অ্যান্ড লসে দেখিয়ে দাও? না, তাহলে ডিডাক্টেবল নীল, কোনো টাকাই প্রফিট অ্যান্ড লসে দেখাতে পারবে না। আরে তুমি প্রফিট অ্যান্ড লসে কোন খরচা দেখাও? ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি দেখাও? রেভিনিউ এক্সপেন্ডিচার দেখাও। তুমি ফার্নিচার কিনলে ফার্নিচার, টু ফার্নিচার প্রফিট অ্যান্ড লসে দেখিয়ে দাও? কোনোদিন করেছো টু ফার্নিচার বলে? টু কম্পিউটার প্রফিট অ্যান্ড লসে দেখিয়েছো? তাহলে এখানে যে বিল্ডিং কনস্ট্রাকশন হয়েছে টু বিল্ডিং দেখাবে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তারপরে রয়েছে ডেপ্রিসিয়েশন, এই ডেপ্রিসিয়েশন পোর্শনটা ছেড়ে রাখো, এটা পরে ডিসকাশন করতে হবে। এই দুটো পোর্শন ছেড়ে রাখো, এই দুটো কোশ্চেন, দুটো ড্যাশ। আচ্ছা প্রভিশন ফর ব্যাড ডেট, প্রভিশন ফর ব্যাড ডেট কত এলাও হবে? ইনকাম ট্যাক্সের হিসাবে বলবে, কোনো কিছু এলাও হবে কি? না এটা অ্যালাউ হবে না, ডিসঅ্যালাউ। ডিস নীল করো। নেল, কোনো এলাও হবে না। আচ্ছা ক্রেডিটরকে পেমেন্ট করেছো 2 লাখ কিন্তু টিডিএস কাটতে ভুলে গেছো, কত ডিসঅ্যালাউ হবে? 30%। আচ্ছা ডিপেন্ড করে রেসিডেন্ট না নন রেসিডেন্ট না ফরেন আউটসাইড ইন্ডিয়াতে পে করেছো। ইন দ্য অ্যাবসেন্স অফ এনি ইনফরমেশন ইউ হ্যাভ টু অ্যাজিউম দ্যাট ইউ হ্যাভ মেড পেমেন্ট টু রেসিডেন্ট, রেসিডেন্টকেই পে করেছো, তো 30% নিয়ে নেবে, 2 লাখের 30% ডিসঅ্যালাউ। আচ্ছা এখানে ডিডাক্টেবল বলেছে, তার মানে ডিডাক্টেবল কত হয়ে যাবে? 70% হয়ে যাবে, ঘুরিয়ে বলেছে ডিডাক্টেবল হয়ে যাবে 1,40,000 ছাড়, মানে তুমি প্রফিট ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্টের হিসাবে দেখাতে পারবে 1,40,000 ডিডাক্টেবল। ইনকাম ট্যাক্স পেড কতটা ডিডাক্টেবল হবে? নীল, কোনো টাকাই ডিডাক্টেবল হবে না ইনকাম ট্যাক্স পেমেন্ট করলে, প্রফিট অ্যান্ড লসে দেখাতেই পারবে না। কারণ তুমি প্রফিট অ্যান্ড লসটা বানাচ্ছ কেন? কতটা ট্যাক্স পে করতে হবে সেটা ডিসাইড করার জন্য, তার আগেই তুমি ট্যাক্সের পেমেন্ট ঢুকিয়ে দিয়েছো। এটা allow, তারপর এটা allow। এলাও 10,000ই এলাও হয়ে যাবে। তারপর এটা, তারপর এটা ডিসঅ্যালাউ। কারণ টোটাল পেমেন্ট কত বেরিয়ে গেছে সেম ডেতে, 31 তারিখে 3বার পেমেন্ট করেছো। দেখো রমেশ তুমি তোমার বুদ্ধি লাগিয়েছো, বুদ্ধি লাগিয়ে বলেছো কি 10,000 তো পেমেন্ট করা যাবে না, 10,000 তো পেমেন্ট করা যাবে না। ও কি করেছে দুপুর 1টার সময় 8,000 পেমেন্ট করেছে,
দুপুর 4টা বিকেল 4টের সময় 7,000 পেমেন্ট করেছে, ছটা আবার বিকেল সন্ধ্যা 6টার সময় 5,000 পেমেন্ট করেছে, কিন্তু ওর পেমেন্ট একদিনে 10,000-এর বেশি পেরিয়ে গেছে। কত হয়েছে? 20,000 হয়ে গেছে। এটা ডিসঅ্যালাউ হয়ে যাবে, অ্যালাউ নীল। বুঝতে পারলে? এর পরেরটা যে অ্যালাউ এরপরেরটা অ্যালাউ, অ্যালাউ 50,000। তাহলে এটা 10,000টা তো মানে সিঙ্গেল ডেতে কথা হচ্ছে। হ্যাঁ, সিঙ্গেল ডে তো তুমি তো 31 তারিখেই ওসব করেছো, এটা তো ফলস হয়ে যাবে, এটা তো সেই জন্য তো অ্যালাওয়েন্স নীল, মানে কোনো টাকাই মানে দেখাতে পারবে না, কোনো টাকাই দেখাতে পারবে না। তার মানে তুমি যে ক্রেডিটরকে পে করেছো 20,000 পে করেছো, তার মানে তুমি যে টু পারচেস বলে দেখিয়ে রেখেছো, টু পারচেস, ক্রেডিটর মানে কি পারচেস, টু পারচেসে দেখিয়ে রেখেছো 20,000, সেটার জন্য কি হয়েছে, গ্রস প্রফিট কমে গেছে, নেট প্রফিটও কমে গেছে। 20,000 টাকা তাহলে কি হবে, নেট প্রফিটের সাথে অ্যাড হয়ে যাবে, কারণ তুমি সিঙ্গেল ডেতে 10,000-এর বেশি পেমেন্ট করেছো ক্রেডিটর। তাহলে দেখো আমরা কোথায় চলে এলাম, আবার সেই জায়গাতেই ফিরে এলাম। ঠিক আছে, এখান থেকে চালু করেছিলাম তো আজকে। তাহলে আমরা লাস্টেরটা ডিসকাস কি করে হবে, দিয়েছি, ব্যাংকেরটা? ওটা এলাও। আচ্ছা, আর একটু বলে দিই, দেখো আজকে এই পোর্শনটা বলে দিই। এক্সপেন্সেস এক্সপ্রেসলি অ্যালাও, যেগুলো এক্সপ্রেসলি অ্যালাও বলছে, দেখো রেন্ট, রেন্ট অ্যালাও হবে কি হবে না, তুমি বিজনেস করছো, ভাড়া দিচ্ছ, বাড়ি ভাড়া করে বিজনেস করছো, অ্যালাও তো হবেই, তো অ্যালাও ডিডাক্টেবল। প্রথমের দিকে রয়েছে, প্রথমের দিকে রয়েছে এক্সপ্রেসলি অ্যালাউড, পেয়েছো? আরো একটু পেজে এগুলো ওখানে পাবে। কিছু এক্সপেন্স রয়েছে যেগুলো এক্সপ্রেসলি অ্যালাউ, রেন্ট, রেন্ট তো তোমাকে, তুমি পে করছো, তুমি তো তাহলে ছাড় নিতেই পারবে, ওতে কোনো ডাউট নেই। রিপেয়ার ছাড় নিতে পারবে, ল্যান্ড রেভিনিউ এসব ট্যাক্সের পেমেন্ট করছো, মিউনিসিপ্যাল ট্যাক্স ছাড় নিতে পারবে। লাইফ ইন্স্যুরেন্স, আচ্ছা এটা লাইফ নয়, এটা জেনারেল ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিচ্ছ, ছাড় নিতে পারবে, এগুলো সবই তাহলে ছাড় হয়ে যাচ্ছে। কিন্তু যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয়ে থাকে, সেটা কি ছাড় হবে? ক্যাপিটাল এক্সপেন্ডিচারে ছাড় হবে, রেভিনিউ ছাড় হবে। এখানে রিপেয়ারে কি বলে দিল, রিপেয়ারটা হয়েছে রেভিনিউ ইন নেচার, নেচারটা কি, রেভিনিউ। ধরো বিল্ডিং রিপেয়ার করেছো, কিন্তু তাতে হিউজ অ্যামাউন্ট খরচা হয়েছে, ধরো বিল্ডিং একটা পোর্শন ভেঙে দিয়ে আবার লাগিয়েছো, ভেঙে দিয়ে ফের সেটা লাগিয়েছো, তার মানে সেটা কি রিপেয়ার হলো? ধরো এই পোর্শনটা আমি ভেঙে দিয়ে আবার নতুন করে লাগালাম, সেটা রিপেয়ার হলো? রেনোভেশন। সেটা কি হয়ে গেল, রেভিনিউ এক্সপেন্ডিচার হলো না, এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার হলো। তো সেই খরচা কি তুমি প্রফিট অ্যান্ড লসে দেখাবে? দেখাবে না। তার মানে রেভিনিউ নেচারের এক্সপেন্স হতে হবে। তাহলে আমরা সবকিছু দেখে নিয়েছি, যেটা বাকি থাকলো সেটা কি, যেটা বাকি থাকলো সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশনের ক্যালকুলেশন। ইনকাম ট্যাক্সের হিসাবে ডেপ্রিসিয়েশনের ক্যালকুলেশন কিরকম হবে সেটা আমরা দেখব নেক্সট ডেতে। ইনকাম ট্যাক্সের হিসাবে ডেপ্রিসিয়েশনের ক্যালকুলেশন কিভাবে হবে সেটা আমরা দেখব নেক্সট ডেতে। তুমি তো ইচ্ছা খুশি ডেপ্রিসিয়েশন দেখাবে, দেখাবে কি দেখাবে না, তুমি তো বলবে আমি তো প্রপাইটর, আমি তো জানি যে আমার মেশিন কতদিন চলবে, আমি জানি আমার ফার্নিচার কতদিন চলবে, আমি ডিসাইড করেছি লাইফ 10 বছর চলবে, আমি ফার্নিচারের লাইফ ডিসাইড করেছি 4 বছর চলবে, আমি কম্পিউটারের লাইফ ডিসাইড করেছি 3 বছর চলবে। তুমি তো বলবে বেশি বেশি ডেপ্রিসিয়েশন, যত তোমার লাইফ কম হবে কি হবে, ডেপ্রিসিয়েশন বেশি হবে। তো তুমি বেশি করে ডেপ্রিসিয়েশন নিয়ে কি করবে, প্রফিটকে কি করবে, প্রফিটকে কমিয়ে দেবে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে চলবে না ওইসব, ডেপ্রিসিয়েশন বেশি নিয়ে প্রফিট কমিয়ে দেবে, ট্যাক্স আমরা কম পাবো, চলবে না। আমরা যেভাবে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনের কথা বলেছি সেভাবেই করবে। তো আমরা নেক্সট ডেতে দেখবো ইনকাম ট্যাক্সে কিভাবে ডেপ্রিসিয়েশনের ক্যালকুলেশন রয়েছে। তো আজকে এই পর্যন্তই।